হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু বঙ্গশ্রী। আমি তোমাদের সুকুমার স্যার। আজকে আমি চলে এসেছি তোমাদের ক্লাস 9-এর বাস্তব সংখ্যা চ্যাপ্টারের কোশ্চেন ব্যাংকের সলিউশনের পার্ট 2 নিয়ে। তো গত ক্লাসে আমি তোমাদের পার্ট 1 করিয়েছিলাম। আশা করছি তোমরা সেই ক্লাসটা দেখেছো এবং বুঝতেও পেরেছো। তো দেখো, সামনে তোমাদের স্কুলের ফার্স্ট সামেটিভ এক্সাম রয়েছে, তাই তোমাদের কথা মাথায় রেখে কিন্তু আমরা কোশ্চেন ব্যাংকের সলিউশন নিয়ে এসেছি। আর তারে কিন্তু প্রথম পার্ট আগে হয়ে গেছে, আর আজকে যেটা করাবো সেটা হচ্ছে পার্ট 2। তো তোমরা যারা আমাদের ইউটিউবের স্টুডেন্টরা আছো তারা অবশ্যই ক্লাসটা দেখো, ক্লাসটা থেকে তোমরা অনেক কিছু পাবে। আর যারা তোমরা আমাদের অনলাইন কোর্সের দীপ্তি ব্যাচের স্টুডেন্টরা রয়েছো তারাও ক্লাসটা দেখো, তারাও কিন্তু এই ক্লাস থেকে অনেক কিছু হেল্প পাবে, ঠিক আছে? আর এই ক্লাসের পিডিএফটা তোমরা কিন্তু অ্যাপের মধ্যেও পেয়ে যাবে, ঠিক আছে? তো চলো আর বেশি দেরি না করে এবার শুরু করা যাক, চলো। তো দেখো, গত ক্লাসে যেগুলো আমি করিয়েছিলাম সেটা হচ্ছে মেনলি তোমাদের মূলত সংখ্যার অবধি, মানে শর্ট কোশ্চেন সব করিয়েছিলাম এবং সংক্ষিপ্ত কোশ্চেনগুলো মেনলি তোমাদের মূলত সংখ্যা অবধি করিয়ে দিয়েছিলাম আমি। আর আজকে যেটা করাবো সেই মূলত সংখ্যা লাস্টে একটা কোশ্চেন আমি দেখে নেব, তারপর তোমাদের মেনলি যে অমূলত সংখ্যাগুলো আছে সেই অমূলত সংখ্যার উপরে সংখ্যারেখা স্থাপন বা দুটো অমূলত সংখ্যার মধ্যে অমূলত সংখ্যা নির্ণয় বা দুটো মূলত সংখ্যার মধ্যে অমূলত সংখ্যা নির্ণয়, এই জিনিসগুলো আজকে আমরা করব, ঠিক আছে? তো চলো ফার্স্ট কোশ্চেনটা আমরা দেখে নিই আমাদের কি আছে। দেখো, আমাদের ফার্স্ট কোশ্চেন যেটা আছে সেটা হচ্ছে 2 ও 3-এর মধ্যে 3টি মূলত সংখ্যা লেখো এবং সংখ্যারেখায় স্থাপন করো। তো আমাদের কাছে দুটো মূলত সংখ্যা দেওয়া আছে, যেটা হচ্ছে 2, 3, এবং এদের মাঝখানে আরো 3টে মূলত সংখ্যা বের করতে বলেছে এবং তারপর বলেছে আবার সেই মূলত সংখ্যাগুলোকে সংখ্যারেখায় বসাতে বলেছে। তো দেখো, দুটো আমাদের সংখ্যা দেওয়া আছে 2, আর একটা কি দেওয়া আছে, আর একটা দেওয়া আছে আমাদের 3 দেওয়া আছে। তো যখন এই দুটো মূলত সংখ্যা আমার দেওয়া আছে, দুটো মূলত সংখ্যার মধ্যে মূলত সংখ্যা নির্ণয়ের আমাদের নিয়ম আমরা আগের দিনই শিখিয়েছিলাম, 3টে নিয়ম। তো যে কোনো একটা প্রসেস ফলো করে আমরা করতেই পারি, তাই না? তো চলো তাহলে ফার্স্ট আমি যে প্রসেসটা ফলো করছি, সাপোজ আমি ধরছি 2 + 3/2, নিশ্চয়ই এটা হচ্ছে এদের মধ্যে নিশ্চয়ই থাকবে একটা মূলত সংখ্যা, তাই না? এটা একটা প্রসেস ছিল। আরেকটা যেটা বলেছিলাম হর সমান করে বলেছিলাম, তাই না? আরেকটা যেটা ছিল আমাদের ডি দিয়ে যে সূত্রটা ছিল, যে ডি হচ্ছে y - x/n + 1, ওই সূত্র যেটা আমাদের ছিল, তাই না? তো আগের ক্লাসে কিন্তু এগুলো সবই আমি শিখিয়ে দিয়েছিলাম তোমাদের থিওরি ক্লাসে, তো সেখানে হয়েছে। তারপর কোশ্চেন ব্যাংকে যেটা ফার্স্ট পার্ট করিয়েছিলাম সলিউশন, সেখানে কিন্তু আমি আরও ডিটেলসে করিয়ে দিয়েছিলাম। যারা যারা দেখোনি অবশ্যই কিন্তু এই ক্লাসটা দেখে নাও, ঠিক আছে? চলো, তো এটা একটা আমাদের মূলত সংখ্যা হবে যেটা 2 ও 3-এর মাঝখানে, তাহলে এটা কত হবে 5/2, এটা একটা পাবো। আবার দেখো, আমি যে 2টা পেয়েছিলাম, মানে যেটা ফার্স্ট মান ছিল আমার, ফার্স্টের সংখ্যা ছিল এই 2 এবং 5/2, এর মাঝখানে যে সংখ্যাটা থাকবে সেটাও নিশ্চয়ই 2 আর 3-এর মাঝখানে থাকবে, তাই না? তাহলে আমরা এটাতে আবার কি করব, দেখো 2 + 5/2 সেটা ডিভাইডেড বাই আবার 2, তাহলে এটা কি হবে আমাদের, দেখো এটা হচ্ছে 2 দিয়ে 4 + 5 মানে 9/2/2 মানে 9/4, এটা একটা পাবো, তাই না? আবার দেখো, আমরা যেটা পেলাম এই 5/2, তাহলে 3 আর 5/2 এর মাঝখানেও তো কোনো না কোনো একটা সংখ্যা আছে, তাহলে সেটা একটা আমরা বের করব। তাহলে আমরা কি বের করব, এখানে 5/2 আর একটা হচ্ছে আমাদের 3, এইটা ডিভাইডেড বাই 2, তাই না? তাহলে এটাও যখন আমরা ক্যালকুলেশন করব তখন দেখো 5 আর এটা 3 দিয়ে 6 ডিভাইডেড বাই 2 মানে 11/4, তাহলে এটাও কিন্তু আমরা একটা পাচ্ছি যেটা 2 আর 3-এর মাঝখানে থাকবে। তাহলে কি পেলাম, একটা সংখ্যা পেলাম 5/2, একটা সংখ্যা পেলাম 9/4, আর একটা সংখ্যা পেলাম আমি 11/4, তাই না? তুই প্রত্যেকটাই দেখো 5/2 মানে কত 2.5, নিশ্চয়ই 2 আর 3-এর মাঝখানে আছে। আবার দেখো তো 9/4, 9কে 4 দিয়ে ভাগ করো, দেখো 2 পয়েন্ট সামথিং আসবে, 2.25 আসবে, তাই না? তাহলে সেটাও কিন্তু আমার 2 আর 3-এর মাঝখানে আসছে। আবার দেখো 11/4, এটাও তুমি ভাগ করো, দেখো এটাও তোমার 2.75 আসবে, এটাও কিন্তু তোমার 2 আর 3-এর মাঝখানে আসছে, তাই না? তাহলে 3টে মূলত সংখ্যা আমরা পেয়ে গেলাম। এবার এটা সংখ্যা রেখায় বসাতে হবে। চলো এবার আমরা সংখ্যা রেখায় বসিয়ে এবার দেখে নিই যে আমরা কোথায় কোথায় এই পয়েন্টগুলো পাচ্ছি, তাই না? তাহলে প্রথমে আমরা একটা সংখ্যা রেখা টেনে নিলাম বা সংখ্যা রেখাটা নাম দিয়ে দিই, বা এদিকে আমরা -ইনফিনিটিভ দিকে যাচ্ছে আর এটা আমাদের +ইনফিনিটিভ দিকে যাচ্ছে, মাঝখানে 0 একটা পয়েন্ট আমরা নিলাম, তাই না? এবারে কি করব, এদিকে হচ্ছে আমাদের +1 +2 +3 এরকম করে কিন্তু চলছে অসীম অবধি। ঠিক একইভাবে আমাদের বাম দিকে -1 -2 -3 এরকম করে চলছে ইনফিনিটিভ অবধি, মাইনাসের দিকে, তাই না? এবারে দেখো, আমরা যখন সংখ্যা রেখায় বসাবো তাহলে 2 আর 3 বলে দিয়েছে, তার মানে আমার 2 পয়েন্টটা কোথায়, এখানে, 3 পয়েন্ট কোথায়, এখানে, তাহলে এদের মাঝখানে থাকবে। এবারে 5/2, এটাকে 2 মানে দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ, মানে ঠিক মিডল পোর্শন আমার 5/2, তার মানে আমার এই জায়গাটায় কত ছিল, এই জায়গাটায় ছিল 5/2, হলো 5/2। এবার 2 আর 5/2 এর মাঝখানে যে পয়েন্টটা সেটা নিশ্চয়ই এটা কোনটা, এটা হচ্ছে 9/4, তাহলে এটা আমার কত, এটা হচ্ছে 9/4। আবার
3 আর 5/2 মাঝখানে যে সংখ্যাটা মানে এটা কত, এটা হচ্ছে 11/4। ব্যাস, তাহলে 3টা পয়েন্ট আমি পেয়ে গেলাম, তাই না? তাহলে আমি এখানে যদি 3টা পয়েন্টের নাম দিয়ে দিই, তাহলে 3টা পয়েন্টের আমি এখানে নাম দিচ্ছি, এটা ধরো সাপোজ পি, আর এটা কিউ, আর এটা হচ্ছে আর। হলো? তাহলে আমি এখানে লিখব কি অতএব দিয়ে, যে এখানে আমি লিখছি অতএব 2 ও 3 এর মধ্যে 3 মধ্যে 3টি মূলদ সংখ্যা যথাক্রমে 3টি মূলদ সংখ্যা যথাক্রমে কোনটা? একটা হচ্ছে আমার 9/4, আর এটা হচ্ছে 5/2, আর একটা হচ্ছে আমাদের 11/4। ব্যাস হয়ে গেল আমাদের, তাই না? এবার বলেছে সংখ্যা রেখায় স্থাপন করো। তাহলে সংখ্যা রেখায় যখন স্থাপন করেছি আমরা যে 3টে বিন্দু পেয়েছি, বা সেই 3টে বিন্দুর আমরা নাম দিয়ে দিলাম, বা সেটাও আমরা লিখে নেব যে অতএব যে সংখ্যা 3টিকে মানে এই মূলত সংখ্যা 3টিকে কি লিখব, যে 9/4, 5/2 ও 11/4 মূলত সংখ্যাটিকে বা মূলত সংখ্যা 3টিকে সংখ্যা রেখায় বসিয়ে কি লিখব, সংখ্যা রেখায় বসিয়ে কি বিন্দু পেলাম, পি, কিউ ও আর বিন্দু পেলাম। ব্যাস হয়ে গেল, আমাদের হয়ে গেল কমপ্লিট, তাই না? তো এইভাবেই কিন্তু আমাদের অঙ্কগুলো হবে। বোঝা গেছে? জাস্ট আমরা সংখ্যা রেখায় বসিয়ে দেবো, তারপর একটা লাইন লিখে দেবো নিচে যে আমরা এই মূলত সংখ্যাগুলোকে সংখ্যা রেখায় বসিয়ে এই বিন্দুগুলো পেলাম। বোঝা গেছে? চলো নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। নেক্সট কোশ্চেন দেখো আছে আমাদের 1/3 ও 2/3 মধ্যে দুটি মূলদ ও দুটি অমূলদ সংখ্যা লেখো। তাহলে মূলদও বের করতে বলেছে, আবার অমূলদ সংখ্যাও বের করতে বলেছে। তাহলে যেহেতু আমাকে মূলদ বের করতে বলেছে, অমূলদ বের করতে বলেছে, এখানে আমরা ডাইরেক্ট ভাগ করেও দেখে নিতে পারবো, অথবা যেটা আমরা আগে করে এসেছি মূলদ সংখ্যার নিয়মে করে এসেছি সেইভাবেও করতে পারবো, যে দুটো সংখ্যার মধ্যে মূলদ সংখ্যা নির্ণয়। আমি সেটা না করে যেহেতু আমাকে অমূলদ চেয়েছে, আমি ভাগ করে এখানেই করে নিচ্ছি ডাইরেক্ট, দিলে আমার আরও সুবিধা হবে, তাই না? তাহলে আমাদের কি করব, 1/3। 1/3 মানে কি বোঝায়, যে আমাদের 1কে 3 দিয়ে ভাগ করা, তাই তো? তাহলে আমি 1কে কি করব, 3 দিয়ে ভাগ করছি। তাহলে প্রথমে আমার ভাগ যাবে না, তাহলে আমি দশমিক বসাবো, দশমিক বসিয়ে একটা শূন্য নিয়ে এলাম, তারপর 3 3 9, আবার 1, তারপর যে ভাগ যাবে না, আবার দশমিকের জন্য আমার একটা শূন্য আসবে, তাহলে আবার 3 3 9। তো এইভাবে করে কিন্তু আমার স্টেপ বাই স্টেপ এগোবে। তাহলে আমার মানগুলো আমি কি পাবো, এইভাবে দেখো 0.3333 করে চলবে আমার। তাহলে 1/3 সমান আমি কি পাচ্ছি, 0.3333 করে এরকম কিন্তু চলছে। ক্লিয়ার? আবার দেখো তোমাদের 2/3, এবার 2/3টা কি লিখবো আমরা, 2/3 মানে কি বোঝায়, 2/3 মানে হচ্ছে 2কে 3 দিয়ে ভাগ। তাহলে 2কে 3 দিয়ে ভাগ আমরা যখন করব, এটা মানে কি, এর 2 দিয়ে গুণ করলেই তো এটা পাচ্ছি, মানে 0.33 সাথে যদি 2 গুণ করে দিই 0.666 করে পাবো। বা তুমি ভাগ করেও দেখতে পারো, যে আমার ভাগ তো প্রথমে যাবে না, দশমিক বসে শূন্য আনলাম, তাহলে 3 6 18, আবার 2, দশমিকের জন্য শূন্য, 3 6 18, আবার 2, দশমিকের জন্য আবার শূন্য, আবার 3 6 18, এরকম করে এটাও কিন্তু আমার চলবে, ভাগ কিন্তু কাটবে না, চলবে। তাহলে এটাও কি পাচ্ছি, 0.666 এরকম করে পাচ্ছি আমরা। এটা চলছে, অসীম অবধি চলছে কিন্তু। ক্লিয়ার? তাহলে দেখো দুটো সংখ্যা আমরা পেলাম, 1/3 এর মান হচ্ছে 0.333 করে চলছে, ঠিক 2/3 এর মান হচ্ছে 0.66 করে চলছে আমার। তাহলে এদের মাঝখানে যখন দুটো মূলদ সংখ্যা নেব, মূলদ সংখ্যা মানে কি, সেটাকে p/q আকারে প্রকাশ করা যাবে এবং একটা জায়গায় গিয়ে ফিক্সড থেমে যাবে, মানে যেটা আমাদের সসীম সংখ্যা আমরা পাবো, সসীম আকারে প্রকাশ করতে পারবো, তাই না? তাহলে দেখো এখানে এদের মাঝখানে যদি কোনো পয়েন্ট নিতে চাই বা আমি সংখ্যা নিতে চাই, যদি আমি 0.4 নিয়ে নিই, সেটা তো একটা মূলদের সংখ্যা, তাই না? কারণ 0.4 মানে কি, 4/10 মানে কত, 2/5, এটা কিন্তু এদের মাঝখানেই থাকবে। ক্লিয়ার? তাহলে আমি কি লিখবো, অতএব কি 1/3 ও 2/3 এর মধ্যে দুটি মূলদ সংখ্যা যথাক্রমে কি হবে না, একটা হচ্ছে আমার 0.3 থেকে বেশি, 0.6 থেকে কম, আমি 0.4 ধরে নিতে পারি, যে 0.4 ও 0.5, অর্থাৎ 0.4 মানে কত, 4/10 ও 5/10। ব্যাস হয়ে গেল, এটাই হচ্ছে আমার অ্যান্সার। দেখো মূলত সংখ্যা এটা, তুমি এটাও ক্যালকুলেশন করে দেখো, এদের মাঝখানেই পাচ্ছি আমরা, তাই না? আর অমূলত সংখ্যা, তো অমূলত সংখ্যা আমরা কি লিখব, এবং দুটি
অমূলদ সংখ্যা যথাক্রমে। তাহলে অমূলদ সংখ্যা যথাক্রমে, তাহলে দুটো যখন আমরা অমূলদের সংখ্যা বের করব তখন দেখো অমূলদের সংখ্যাগুলো কি হয়, যেগুলো আমাদের অসীম এবং অনাবৃত হয়, মানে অসীম অবধি যাবে আবার অনাবৃত হবে, মানে যেগুলো আবৃত হবে না, মানে রিপিট আসবে না, কিন্তু মানে একই সংখ্যা পুনরাবৃত্তি বারবার একটা সিরিয়ালে কিন্তু রিপিট আসবে না, রিপিট আসতে পারে বাট বিভিন্ন টাইপের আসবে, বিভিন্ন রকম আসবে, একই ক্রম অনুযায়ী আসবে না আমাদের, তাই না? তাহলে দেখো সেক্ষেত্রে আমি যদি এখানে 0.3 থেকে আমরা বেশি কিছু নিই, সাপোজ আমি 0.4 নিচ্ছি, তাহলে 0.4টা আমরা কীভাবে নেবো, 0.4 0 4 004 000 এইভাবে কিন্তু আমার চলবে, অসীম অবধি চলবে, পরপর কিন্তু দেখো বাড়তে থাকছে, কিন্তু একটা সিরিয়ালে যে আমার 04 04 04 04 এরকম করে পাচ্ছি না, বা 004 004 এরকম করেও পাচ্ছি না, পরপর কিন্তু বাড়ছে। বা তুমি যদি এইভাবেও যদি না নিয়ে তুমি আরেকটাভাবেও নিতে পারো, যে ধরো 0.45 তারপর 23 তারপর 17, যাই হোক উল্টোপাল্টা করে যদি সংখ্যা নাও, যেটা আমাদের কন্টিনিউয়াসলি একই টাইপের রিপিট আসবে না, সেগুলোও আমরা যেগুলো অসীম অবধি যাবে সেগুলোও কিন্তু আমাদের কি অমূলদের সংখ্যা, কারণ অমূলদের সংখ্যা হচ্ছে অসীম এবং অনাবৃত, অসীম অবধি যাবে এবং বারবার রিপিট আসবে না একই ক্রম অনুযায়ী। ক্লিয়ার? তো সেটাই হচ্ছে আমাদের অসীম মানে অমূলদের সংখ্যা। তাহলে এটা একটা লিখলাম, আর একটা তুমি 0.5 দিয়েও লিখতে পারো, কি লিখবে 0.505005005 এইভাবে করে এটাও কিন্তু আমার অসীম অবধি চলবে, তাহলে এটাও কিন্তু আমাদের একটা অমূলদের সংখ্যা। ক্লিয়ার? বোঝা গেছে? তো পরীক্ষায় এলে আমরা জাস্ট এইভাবে ভাগ করে দেখিয়ে দেবো, তারপর এটা জাস্ট লিখে দেবো। এবার দেখো আমি দুটো লিখলাম, তার মানে যে এই দুটো হবে আর হবে না তা কিন্তু নয়, আমরা অসীম সংখ্যক মূলদের সংখ্যাও পাবো, আবার অসীম সংখ্যক অমূলদের সংখ্যাও পাবো। আমি 0.50 নিয়েছি, তোমরা 0.60 নিতে পারো, তাই না? বা 0.55 এভাবে তুমি এগোতে পারো, যেটা খুশি নিতে পারো। তোমার এই দুটোই যে হবে তার কোনো মান নেই, অসংখ্য আছে, অসংখ্য অমূলদের সংখ্যা আছে এবং অসংখ্য মূলদের সংখ্যাও আছে, তাই না? ক্লিয়ার? বোঝা গেছে? চলো নেক্সট আমরা দেখে নিই কি আছে। নেক্সট, অমূলদের সংখ্যা কাকে বলে? অমূলদের সংখ্যা কাকে বলে এগুলো আমরা ডেফিনেশনে পড়ে এসেছি, থিওরি পড়ানোর সময় পড়ে এসেছি, তাই না? কি না, অমূলদের সংখ্যা হচ্ছে যে সকল সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না, যেখানে পি আর কিউ হচ্ছে পূর্ণ সংখ্যা এবং কিউ নট ইকুয়াল টু 0, তো সেই সকল সংখ্যাকে আমরা অমূলদের সংখ্যা বলবো। সেটা যদি আমি একটা এক্সাম্পল নিয়ে দেখাই তোমাকে, যে অমূলদের সংখ্যার এক্সাম্পলটা কি, সেটা হচ্ছে আমাদের √2 √3 √5, ঠিক একইভাবে -√2 আমরা নিতে পারি, বা পাই বা ই, এগুলো হচ্ছে আমাদের কি অমূলদ সংখ্যার এক্সাম্পল। তো এগুলোকে আমরা পি বাই কিউ আকারে কিন্তু প্রকাশ করতে পারবো না, যেখানে পি আর কিউ এগুলো হচ্ছে পূর্ণ সংখ্যা। ক্লিয়ার? তোমাদের মনে হয়তো প্রশ্ন আসতেই পারে যে স্যার আমরা তো √2কে √2/1 লিখতেই পারি, তাহলে আমি সেটা বলেও দিতে পারি হ্যাঁ √2কে √2/1 লিখতেই পারি, যেটা পি বাই কিউ আকারে প্রকাশ করলাম। কিন্তু এটা দেখো পি আর কিউ তো পূর্ণ সংখ্যা ছিল, এখানে √2 আর 1টা কি পূর্ণ সংখ্যা? নিশ্চয়ই নয়। 1টা পূর্ণ সংখ্যা, √2 কি পূর্ণ সংখ্যা? নিশ্চয়ই নয়। কারণ পূর্ণ সংখ্যার যে ডেফিনেশন ছিল, যে সেখানে যে সংখ্যাগুলো ছিল -∞ থেকে আমার এদিকে তোমার -3 -2 -1 তারপরে 0 +1 +2 এরকম করে এটাও +∞ অবধি ছিল, তাই না? তাহলে এই সংখ্যাগুলোর মধ্যে কোথাও দেখো তোমার কি √2 আছে? কোথাও √2 কিন্তু নেই। তাহলে কিন্তু আমরা এটাকে পূর্ণ সংখ্যা বলতে পারবো না। তাহলে আমরা যেহেতু পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারছি না, যেখানে পি আর কিউ পূর্ণ সংখ্যা, সেহেতু আমরা এটাকে মূলদের সংখ্যা বলবো না, এটাকে আমরা অমূলদের সংখ্যা বলবো, তাই না? তাহলে আমার কি হলো, এই সংখ্যাগুলো হচ্ছে অমূলদের সংখ্যা। আর এবারে বলেছে কি 1/5 ও 3/7 এদের মধ্যে একটি অমূলদের সংখ্যার উদাহরণ দাও। ঠিক একই প্রসেস যেটা আমরা আগে করে এলাম, ঠিক একই টাইপের কিন্তু। যেটা কি করব, 1/5 মানে কি, আমরা 5 মানে 1কে 5 দিয়ে ভাগ করব, তাহলে কি 0.0 5 2 10, তাহলে আমার ভাগ কেটে গেল, তাহলে 0.2, তাহলে এটা মানে কি 0.2। ঠিক একইভাবে 3/7 এটাও যদি আমরা ভাগ করি তাহলে কি হবে, 3/7 মানে কি 3কে 7 দিয়ে ভাগ, 0.0 7 4 28, তারপর কি আসবে 2 0.0 7 2 14, তারপর এখানে আসবে 6 0.0, তারপর কত আসবে তোমার 7 আসছে 56। ক্লিয়ার? তারপর কত আসবে 4 0.0, তারপরে 7 5 35, তারপর কত আসবে 5 0.0 7 7 49। ক্লিয়ার? তারপর এখানে কত আসবে 1 0.0 আবার 0, তারপর 7 1 7। ক্লিয়ার? তারপর কত আসবে 3 0.0, তারপর 7 আর 4 28, মানে আবার কিন্তু এটা রিপিট চলে আসবে এরপর এগুলো সব আমার কি আসবে, এগুলো সব আমার রিপিট চলে আসবে, তাই না? এভাবে রিপিট আসবে পরপর কিন্তু, মানে অ্যাকচুয়ালি আমি এটা কি পাচ্ছি 0.424285714, তারপর আবার এটা রিপিট আসবে। দেখো 30 চলে আসছে, মানে আবার এই প্রসেসটা আবার কিন্তু রিপিট আসবে, ঘুরে আসবে।
তার মানে এটা বারবার কিন্তু রিপিট আসছে 4, তারপর আবার আসবে 2, 8, 5, 7, 1, এইভাবে কিন্তু আমার পরপর রিপিট আসছে। ক্লিয়ার? এবার যেহেতু একটা সংখ্যা মানে কিছু সংখ্যা বারবার রিপিট আসছে, তো এগুলোকে আমরা আবৃত দশমিকে প্রকাশ করতে পারবো পৌনঃপুনিক দিয়ে। মানে আমরা এটা কি লিখতে পারবো 0.428571। এবারে যেহেতু এই সংখ্যাটাই বারবার রিপিট আসছে, তার জন্য প্রথম এবং লাস্টের উপরে আমরা পৌনঃপুনিক দিয়ে এটাকে আবৃত দশমিকে প্রকাশ করতে পারবো, তাই না? তাহলে আমি কি লিখবো 4 এর উপর পৌনঃপুনিক আর 1 এর উপর পৌনঃপুনিক, এটা কিন্তু লিখতে পারবো। দেখো আপাত দৃষ্টিতে এটা হচ্ছে অসীম, কিন্তু অসীম মানে এটা অম্লতা নয়। অম্লতা কখন? যেটা অসীম এবং অনাবৃত হবে। এটা কিন্তু আবৃত, আর অসীম এবং আবৃত দশমিক সংখ্যাকে আমরা মূলদের সংখ্যায় প্রকাশ করতে পারি, তাই না? তো এটা হচ্ছে আমাদের এই সংখ্যা। এবার তাহলে আমরা একটা কি পাচ্ছি 1/5, যার মান হচ্ছে 0.2, আর একটা কি, আরেকটা হচ্ছে 3/7, যার মান কি পাচ্ছি আমি 0.428571, আর 4 এর উপর পৌনঃপুনিক, 1 এর উপর পৌনঃপুনিক, এই মানটা পাচ্ছি আমরা, তাই না? তাহলে দেখো এবার বলেছে এদের মাঝখানে একটা অম্লদের সংখ্যার উদাহরণ দাও। তাহলে যখন এদের মাঝখানে বলেছে আমি কি লিখবো যে অতএব 1/5 ও 3/7 এর মধ্যে একটি অম্লদ সংখ্যা হলো। তাহলে অম্লদ সংখ্যা হলো, তাহলে এদের মাঝখানে যখন আমরা অম্লদ সংখ্যা বের করব, তাহলে কি বলবো 0.2 এর থেকে বড়, আবার 0.42 থেকে ছোট হবে। আমি 0.3 নিতে পারি, কিন্তু 0.3 শুধু এইটুকু নিয়ে রেখে দিলে হবে না, কারণ এটা আমাদের কি, এটা মূলদ সংখ্যা। কারণ 0.3 মানে 3/10 p/q আকারে প্রকাশ করে দিচ্ছি আমরা মূলদ সংখ্যা, এটা কিন্তু রাখবো না, এটাকে অমূলদ সংখ্যায় প্রকাশ করে নিয়ে যাব। মানে কিরকম করবো যে 0.3, তারপর 0, তারপর 3, তারপর 00, 3, 000, মানে এমনভাবে লিখবো যাতে কিন্তু একটা সিরিয়ালি যাতে রিপিট না আসে, একটা ক্রম প্রত্যেকটা সংখ্যা যাতে একইভাবে রিপিট না আসে। ঠিক আছে? তাহলে তখনই আমরা এটাকে কি বলে দেবো, এটাও আমাদের অসীম মানে অমূলদ সংখ্যা, যেটা আমাদের অসীম এবং অনাবৃত। এই সংখ্যাটা ব্যাস হয়ে গেল আমার অ্যান্সার। ক্লিয়ার? তো এইভাবেই কিন্তু আমরা অ্যান্সারগুলো করব বা ক্যালকুলেশনগুলো করব। ঠিক আছে? বোঝা গেছে? চলো নেক্সট কোশ্চেন দেখে নিই আমরা কি আছে। নেক্সট কোশ্চেন দেখো, এখানে বলা হচ্ছে 1/11 এবং 2/11 এর মধ্যে একটা অম্লদ সংখ্যা। তো এই টাইপের পরীক্ষায় কিন্তু আসে এই টাইপের অঙ্কগুলো, তার জন্য তোমাদের আমি এটা নিলাম। ঠিক আছে? বাট একই প্রসেসে তোমাদের হবে, একই প্রসেসেই হবে তোমাদের, যেটা আমরা করেছিলাম কিছুক্ষণ আগেই, যে 1/11 মানে কি, আমরা 1কে 11 দিয়ে ভাগ করব। তাহলে প্রথমে আমরা দশমিক বসে শূন্য আনলাম, ভাগ যাবে না, এরপর কি করব, শূন্য দিয়ে আনবো, মানে অ্যাকচুয়ালি আমরা শূন্য দিয়ে ভাগ করবো, 11 শূন্য শূন্য। ঠিক আছে? কি করবো 11 শূন্য শূন্য, তাহলে 10, দশমিকের জন্য একটা শূন্য নামবে, তারপর কি 11 9 99, আবার 1, তারপর দশমিকের জন্য শূন্য, ভাগ যাবে না, তাহলে আবার একটা শূন্য বসিয়ে শূন্য, মানে এখানে শূন্য বসিয়ে শূন্য আনা মিনস আমরা শূন্য দিয়ে ভাগ করছি, সেই প্রসেসটাই করছি। তো এটা আমরা বলে দিই কি শূন্য বসিয়ে শূন্য আনলাম, এভাবেই বলে দিই। তাহলে কি 11 9 99, তো এইভাবে কিন্তু আমার চলবে। তো দেখো এই মানটা তাহলে কি পাচ্ছি আমি 1/11, যার মান আমি পাচ্ছি 0.090909, এইভাবে কিন্তু চলছে। মানে এটাকে আমি কি লিখতে পারবো 0.09, 0-এর উপর পৌনঃপুনিক আর 9-এর উপরে পৌনঃপুনিক, এটা কিন্তু লিখতে পারবো আমরা, তাই না? ঠিক একইভাবে যদি আমরা 2/11 লিখি, তাহলে 2/11 এর মানে কি বোঝায়, যে আমরা 2কে 11 দিয়ে ভাগ করব। তো এখানেও দেখো আমরা কি করব, পয়েন্ট বসিয়ে শূন্য আনলাম, তাহলে 11 একে কত 11, তারপর কত আসবে 9, দশমিকের জন্য শূন্য, তারপর কত আসবে 11 আসছে 88, তারপর কত আসবে 2, দশমিকের জন্য আবার শূন্য, তাহলে কত আসবে 11 একে 11। তো এইভাবে এটাও কিন্তু দেখো স্টেপ বাই স্টেপ পরপর কিন্তু একইভাবে এগোচ্ছে আমাদের, তাই না? যে 0.1818 এভাবে কিন্তু চলছে আমাদের। তাহলে আমরা কি পাচ্ছি 2/11 মানে কি পাচ্ছি 0.1818, এইভাবে কিন্তু আমরা পাচ্ছি, তাই না? মানে আমি এটাকে 0.18 এর উপর পৌনঃপুনিক আর 2 এর উপর 8 এর উপর পৌনঃপুনিক আমরা লিখতেই পারি, মানে আবৃততে প্রকাশ করে দিলাম আমরা। ক্লিয়ার? এবারে বলেছে এদের মাঝখানে অম্লদের সংখ্যা। তাহলে এদের মাঝখানে যখন আমাদের অম্লদের সংখ্যা বের করতে বলেছে, তখন আমরা কিভাবে আমরা অম্লদের সংখ্যা বের করব, সেটা এবার আমাকে দেখে নিতে হবে, তাই না? তাহলে আমরা কি লিখব, যে অতএব 1/11 এবং 2/11 এর মধ্যে, এদের মধ্যে কি লিখব না, একটি অম্লদের সংখ্যা হলো, একটি অম্লদ সংখ্যা হলো, কি হবে না সেটা দেখো, আমার 0.9 থেকে বড়, আমার 0.1, সেটা নিশ্চয়ই 0.09 থেকে বড়, তাই না? 0.09 থেকে যেটা বড় সেটা 0.1 হবে। তাহলে আমি এটাকে এইভাবেই তো লিখতে পারি যে 0.1, এরপর এইটা রাখলে কিন্তু হবে না,
কারণ এটা রাখা মানে এটা মূলত সংখ্যা। আমাকে চেয়েছে অমূলত সংখ্যা, মানে কি হবে, এটাকে জাস্ট আমি এক্সপ্যান্ড করব, অসীম অবধি নিয়ে যাব, ঠিক আছে, যাতে আমার একই ক্রম অনুযায়ী রিপিট না আসবে বারবার। তাহলে 101, 001, 001 এইভাবে কিন্তু চলবে, ঠিক আছে। দেখো প্রত্যেকটা জায়গায় দেখো একটা করে শূন্য কিন্তু বেড়ে বেড়ে যাচ্ছে পরপর, তাহলে এটা কিন্তু আমাদের অমূলত সংখ্যা। এবং শুধু অমূলত সংখ্যা তো অবশ্যই বলবো, মানে অসীম এবং অনাবৃত, তার জন্য এটাকে আমরা অমূলত বলছি, তাই না? ক্লিয়ার, বোঝা গেছে? চলো নেক্সট আমরা দেখে নিই কি আছে। আচ্ছা, নেক্সট তোমাদের এটা একটু বলে দিই। অ্যাকচুয়ালি আমাদের অনলাইনে যেটা কোর্স সেটা আমাদের লঞ্চ হয়ে গেছে, যেটা হচ্ছে ক্লাস 8-এর জন্য দীপ্তি, ক্লাস 9-এর জন্য ক্লাস 8-এর জন্য দিশা, ক্লাস 9-এর জন্য দীপ্তি এবং ক্লাস 10-এর জন্য হচ্ছে দিগন্ত ব্যাচ, ঠিক আছে। তো তোমরা যারা ক্লাসটা দেখছো, যারা আমাদের অনলাইন স্টুডেন্ট আছো, তারা হচ্ছে দীপ্তি ব্যাচের স্টুডেন্ট, ক্লাস 9-এর বাচ্চা লোক। আর যারা ইউটিউবে আছো তাদেরকে বলে দিচ্ছি তোমাদেরকে, যারা ইউটিউবের স্টুডেন্টরা আছো, যারা আমাদের ক্লাসে এখন অবধি জয়েন হওনি, তো তোমাদের যদি মানে আমরা যে ক্লাসগুলো করাচ্ছি, আমাদের ক্লাস যদি তোমাদের ভালো লেগে থাকে বা আমাদের ক্লাস থেকে যদি তোমরা বেনিফিট পেয়ে থাকো, হেল্পফুল হয়ে থাকো, তাহলে অবশ্যই আমাদের যেটা হেল্পলাইন নাম্বার আছে, এই নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করতে পারো। কন্ট্যাক্ট করলে তোমরা কোর্সের সম্পর্কে ডিটেলসে জেনে যাবে। আর তারপর তোমাদের ইচ্ছা, তোমরা চাইলে কোর্সে জয়েন হতে পারো, দিলে আমাদের কাছ থেকে তোমরা নতুন নতুন কিছু পাবে। এটা তো কোশ্চেন ব্যাংকে সলিউশন করাচ্ছি, তো আমাদের কাছে জয়েন হলে, কোর্সে জয়েন হলে তোমরা আমাদের ক্লাসও পাবে, তো সেখান থেকে তোমরা ক্লাসগুলোও দেখতে পাবে, আরও নতুন নতুন অনেক কিছু জানতে পারবে, শিখতে পারবে, তাই না? তো আর তাছাড়া তোমাদেরকে আরেকটা জিনিসও বলে রাখি, তোমাদের যদি বাড়ির পাশে ছোটো ভাই বোনেরা আছে যারা ক্লাস 8-এ পড়ে, তারাও যদি ক্লাস 8-এর আমাদের কাছে কোর্স নিতে চায়, তাদেরকেও ইনফর্ম করে দিতে পারো যে দিশা ব্যাচের জন্য আমাদের ক্লাস 8-এর জন্য দিশা ব্যাচ রয়েছে, সেখানেও জয়েন করতে পারে। আর যদি তোমাদের পাড়ায় দাদারা আছে, দাদা দিদিরা আছে যারা ক্লাস 10-এ পড়ে, ক্লাস 10-এর জন্য হচ্ছে দিগন্ত ব্যাচ, তো তারাও ক্লাস 10-এর ব্যাচে জয়েন হতে পারে, ঠিক আছে। আর চলো, এটাই হচ্ছে তোমাদের, এবার তোমাদেরই ডিসিশন, তোমাদের যদি আমাদের ক্লাস ভালো লেগে থাকে অবশ্যই তোমরা জয়েন হতে পারো, ঠিক আছে। চলো নেক্সট দেখে নিই আমরা কি আছে। তো নেক্সট আমাদের কাছে একটা মূলদের সংখ্যা দেওয়া আছে, কি সেটা হচ্ছে 11/24। এবার বলেছে এই মূলদের সংখ্যাটিকে কি সসীম দশমিকে প্রকাশ করা সম্ভব, যুক্তি দাও। তো আমাকে যুক্তি দিয়ে দেখাতে হবে যে এই 11/24 এই মূলদের সংখ্যাটিকে সসীম দশমিক সংখ্যায় প্রকাশ করা যাবে কি যাবে না। দেখো যে কোনো মূলদের সংখ্যা সেটা আমরা ভাগ না করেও বলে দিতে পারবো সেটা আমাদের সসীম দশমিকে প্রকাশ করা যাবে কি যাবে না, মানে সেটা সসীম হবে কি অসীম হবে। তার জন্য আমাদের এখানে দেখতে হবে যে 24 মানে যে মূলদের সংখ্যাটা দেওয়া থাকবে তার হর আমরা দেখব। কি দেখব না, এই মূলদের সংখ্যাটির হর, এই মূলদের সংখ্যাটির হর কত, হর হচ্ছে আমাদের 24। নিয়মটা কি, নিয়মটা হচ্ছে কোনো মূলদের সংখ্যা সসীম বা অসীম হবে যদি সেই মূলদের সংখ্যার যে হরে যে মানটা থাকবে, সেই হরের যদি আমরা মৌলিক উৎপাদক নেই, সেখানে যদি 2 অথবা 5 থাকে বা 2, 5 দুটোই যদি থাকে, তখনই কিন্তু আমরা সেটাকে আমরা সসীম মানে সেই মূলদের সংখ্যাকে আমরা সসীম দশমিকে প্রকাশ করতে পারবো। আর যদি আমরা হরের মৌলিক উৎপাদক বিশ্লেষণ করে যদি দেখি সেখানে 2, 5 ছাড়াও আরও কিছু সংখ্যা আছে, তাহলে কিন্তু সেই মূলদের সংখ্যাটিকে আমরা সসীম দশমিক সংখ্যায় প্রকাশ করতে পারবো না, সেটা তখন অসীম দশমিক সংখ্যায় হবে, তাই না? তো এবারে দেখো এখানে 24 যেটা আছে, এবার 24-এর যদি আমরা মৌলিক উৎপাদক নেই, মানে 24-এর যদি উৎপাদক বিশ্লেষণ করি আমরা 24 এর আমরা উৎপাদক বিশ্লেষণ করব, তাহলে 24-এর যখন আমরা উৎপাদক বিশ্লেষণ করব তাহলে দেখো 24 2 12 2 6 2 3, তাই না? তাহলে দেখো 24-এর আমি যদি লিখি 24-এর মৌলিক উৎপাদক বিশ্লেষণ করে পাই, মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে পাই, তাহলে বিশ্লেষণ করে পাই, তাহলে কি পেলাম সেটা আমরা লিখব, ঠিক আছে। চলো তাহলে কি পাচ্ছি যে আমার অতএব 24 = 2 × 2 × 2 × 3, তাহলে কি দেখতে পাচ্ছি আমি, 24-এর মৌলিক উৎপাদকে বা 11/24-এর হর 24-এর মৌলিক উৎপাদকে আমরা দেখছি 2 ছাড়াও 3 রয়েছে, তাই না? তাহলে কি লিখবো, অতএব 24-এর মৌলিক উৎপাদকে, তাহলে মৌলিক উৎপাদকে 2 ছাড়াও 3 রয়েছে, সেহেতু তাহলে সেহেতু কি লিখবো, সেহেতু কি, যেহেতু 2 ছাড়া 3 রয়েছে তার মানে কিন্তু এটা আমাদের সসীম হবে না। তুমি ভাগ করে দেখে নিতে পারো, দেখবে এটা কিন্তু আমরা সসীম দশমিক পাবো না, অসীম অবধি পাবো আমরা, তাই না? তার জন্য আমরা কি লিখবো এখানে যে অতএব 11/24 বা সেহেতু 11/24 মূলত সংখ্যাটি
মূলত সংখ্যাটি কে সসীম দশমিকে প্রকাশ করা সম্ভব নয়, সসীম দশমিকে প্রকাশ করা সম্ভব নয়, সম্ভব নয়। ব্যাস এটাই আমরা লিখে দেব। যদি এখানে শুধু 2 থাকতো তাহলে কিন্তু সসীম দশমিকে প্রকাশ করতে পারতাম আমরা, তাই না? বোঝা গেছে? চলো নেক্সট কি আছে আমরা দেখে নিই। নেক্সট কি বলেছে, 3/11 এর দশমিক বিস্তার করো। বিস্তারটি কি ধরনের বিস্তার? এখানে কিন্তু তোমাকে দশমিক বিস্তার করতে হবে, ঠিক আছে? এখানে ডাইরেক্ট আমরা হর দেখে তো বুঝতেই পারছি যে হ্যাঁ 11 আছে মানে এটা কিন্তু আমাদের সসীম হবে না, এটা অসীম হবে, কিন্তু আমাকে দশমিক বিস্তার করতে বলে দিয়েছে, তার মানে আমাকে এখানে কিন্তু ভাগ করে দেখে নিতে হবে, তাই না? তাহলে দেখো আমরা কি করছি, আমরা 3কে 11 দিয়ে ভাগ করছি। তাহলে প্রথমে যাবে না, দশমিক বিশিষ্ট 0 আনলাম, তাহলে 11 2 কত 22 হলো। তারপর কত আসবে 8, দশমিক জন্য 0, তারপর 11 সাথে 77, তারপর আবার 3, দশমিক জন্য 0, 11 2 22, আবার 8 0, 11 সাথে 77। তো এরকম করে কিন্তু চলছে, এও কিন্তু ভাগ কাটবে না আর এও কিন্তু চলবে। তাহলে আমি অতএব দিয়ে লিখতেই পারি এখানে যে অতএব কি না 3/11 সমান 0.272727 এরকম করে চলছে অসীম অবধি। তাহলে এটাকে যদি আমরা কি যখন রিপিট আসছে একই সংখ্যা বারবার, আমি পৌনঃপুনিক দিয়ে আবৃত দশমিকে প্রকাশ করতেই পারি আমরা, তাই না? তাহলে কি লিখবো, 0.27, 2 এর উপর পৌনঃপুনিক, 7 এর উপর পৌনঃপুনিক, কারণ দুটো সংখ্যা বারবার রিপিট আসছে, তার জন্য দুটো সংখ্যার উপরে কিন্তু আমরা পৌনঃপুনিক দিয়ে দেবো আমরা, তাই না? তাহলে 0.27 পৌনঃপুনিক। এবারে দেখো এটা আমার দশমিক বিস্তার করে আমি পেয়ে গেছি, তো 3/11 দশমিক বিস্তার হচ্ছে আমার এই মানটা। এবার বলেছে বিস্তারটি কি ধরনের বিস্তার, তো দেখো এটা হচ্ছে আবৃত দশমিক। তুমি এটাই বলতে পারো যে অতএব 3/11 এর দশমিক বিস্তার হলো কি, দশমিক বিস্তার হলো 0.2727 এরকম চলছে, বা ইকুয়াল টু 0.27, এর উপর পৌনঃপুনিক, 7 এর উপর পৌনঃপুনিক, কমা দিয়ে লিখবে যা একটি অসীম ও আবৃত দশমিক সংখ্যা, আবৃত দশমিক সংখ্যা বা আবৃত দশমিক বিস্তার, এটাও লিখতে পারো যা একটি অসীম এবং আবৃত দশমিক বিস্তার, তাই তো? অসীম হচ্ছে এবং সেটা আবৃত দশমিকে হচ্ছে, এবার যে কোনো অসীম এবং আবৃত দশমিক সংখ্যাকে কিন্তু আমরা মূলত সংখ্যায় ট্রান্সফার করে নিয়ে যেতে পারি, তাই না? এগুলো আমরা আগের দিনই দেখিয়ে দিয়েছি আমি তোমাদের, যে 0.27 পৌনঃপুনিক মানে কি 27/99, তাই না? আমরা যখন এটাকে মূলত সংখ্যায় প্রকাশ করব 0.27 পৌনঃপুনিক, এই নিয়মটা কি ছিল যে আমাদের প্রথমে পৌনঃপুনিক দশমিক তুলে দিয়ে যা আছে মানটা সেটাই বসাবো 27, এরপর নিচে কি বসাবো, দশমিকের পর যতগুলো সংখ্যার উপরে পৌনঃপুনিক আছে ততগুলো 9 বসিয়ে দেবো। তাহলে দেখো দুটোর উপর পৌনঃপুনিক, তাহলে দুটো 9, আর এখানে তো আমার কোনো সংখ্যা এরকম নেই যে যার উপর পৌনঃপুনিক নেই, তাহলে আমার শূন্য দরকার নেই, তাহলে আমার এটাই থাকবে 27/99, তাই না? এবার তুমি এটাকে কি করবে, এটাকে যদি তুমি সেই আবার একই প্রসেস, মানে তুমি যদি এটাকে আবার ভেঙে দাও, মানে লঘিষ্ঠ আকারে প্রকাশ করো, তাহলে দেখো এটাও 9 দিয়ে কাটবে, এটাও 9 দিয়ে কাটবে, মানে কত 3 9 27, 11 9 99, 3/11 মানে যেটা আমাদের প্রশ্নে ছিল, দেখো 3/11, তাই না? 3/11 আমাদের প্রশ্নেই ছিল, ব্যাস সেটাই তো আমি পেলাম। তো তার জন্য আমরা কিন্তু বলি যে কোনো অসীম এবং আবৃত দশমিক সংখ্যাকে আমরা মূলত সংখ্যায় প্রকাশ করতে পারি, তাই না? তো বোঝা গেছে, তাহলে এই দশমিক বিস্তারটা করলাম এবং সেটা কি ধরনের বিস্তার, সেটা হচ্ছে অসীম এবং আবৃত দশমিক বিস্তার। বোঝা গেছে? চলো নেক্সট আমরা দেখে নিই। নেক্সট বলেছে √3 ও √5 এর মধ্যে দুটি অমূলত সংখ্যা লেখো। তাহলে √3 আর √5 এদের মাঝখানে যখন আমি অমূলত সংখ্যা বের করব, তাহলে আগে আমাকে √3 এবং √5 এর দশমিক বিস্তার করে দেখে নিতে হবে যে এর মানটা কত আসছে, দিলেই তো আমি অমূলত সংখ্যা বের করতে পারবো, তাই না? চলো দেখে নিই আমরা সেটা কি আসছে। দেখো √3, তাহলে √3 এর মান কত হবে, তার জন্য আমাকে 3-এর বর্গমূল বের করে নিতে হবে। আর বর্গমূল নির্ণয়ের নিয়ম সেগুলো নিশ্চয়ই তোমরা আগে পড়েছো, নিশ্চয়ই জানো তোমরা বর্গমূল নির্ণয়ের নিয়ম। তো কি হয় যে আমরা প্রথমে এইদিকে এমন একটা সংখ্যা লিখবো যেটা উপরেও লিখবো এবং এদের যে গুণফলটা হবে সেটা 3 অথবা 3-এর থেকে ছোট হবে, ঠিক আছে? এবং একই সংখ্যা লিখবো এখানে, মানে এখানে যদি আমি 1 লিখি এখানে 1 লিখবো, তাহলে 1 একে 1, 3-এর থেকে ছোট। এখানে 2 লিখলে 2 দিয়ে 4, দেখো 3-এর থেকে বড় হয়ে যাচ্ছে, তার মানে কিন্তু আমি 2 নেব না, আমি 1 নেব, এটাই বর্গমূলের নিয়ম,
তাই না? তাহলে আমি এখানে 1 লিখছি আর এখানে 1, তাহলে 1 একে 1, ভাগশেষ কত বেরোলো 2। এবারে কি করব, এই 1-এর দ্বিগুণ আমি এখানে বসাবো 2। এবারে আমার যেহেতু ভাগ যাবে না সেই জন্য উপরে একটা দশমিক বসাবো, তারপর আমরা নর্মালি ভাগ করলে দশমিক বসালে একটা শূন্য আসে, যখন বর্গমূল করব তখন দশমিক বসালে আমাদের দুটো শূন্য আসবে। ক্লিয়ার? এবার এই 1-এর দ্বিগুণ এখানে বসালাম 2, তারপর ঠিক একই প্রসেস এখানে যেটা বসাবো এখানেও সেই একই জিনিস বসাবো। দেখবো আমাদের যে সংখ্যাটা আসবে সেটা যেন এই 200 সমান অথবা 200 থেকে ছোট হয়, 200 থেকে যেন বড় না হয়। ক্লিয়ার? তাহলে দেখো আমি যদি এখানে 7 বসাই আর এখানে যদি 7 বসাই তাহলে 27 সাথে কত হচ্ছে, দেখো 27 সাথে ক্যালকুলেশন করো, 27 × 7, 7 সাথে 49, আর হাতে থাকছে 4, 7 2 14 4 18, 199। কারণ এর পরে মানটা যদি 28 নিয়ে নাও সেটা কিন্তু বেড়ে যাবে 200 থেকে, তাই না? তাহলে কি লিখবো আমি 189, তাই কত গেল 7-এ, তাহলে ভাগশেষ 11, আবার দশমিকের জন্য ডবল শূন্য আসবে, তাহলে 17-এর ডবল হচ্ছে আমাদের এখানে 34। ক্লিয়ার? ঠিক একইভাবে এখানে যেটা বসাবো এখানেও সেটা বসাবো। তাহলে দেখো এখানে যদি আমি 3 বসাই তাহলে এখানেও আমি 3 বসাবো, কারণ 3 দিলেই যাবে, 4 দিয়ে দিলে কিন্তু বেশি হয়ে যাবে, তখন আর যাবে না, কিন্তু 1100 থেকে বেশি হয়ে যাবে, তাই না? তাহলে দেখো কি করছি আমি, 343 দিনে কত হচ্ছে, 300 3 900, 40 দিনে 120, মানে 1020, 3 3 9 মানে 1029। ক্লিয়ার? এবার কি করব, এটা বিয়োগ করব, মানে এটা যদি আমি বিয়োগ করি তাহলে কত হচ্ছে 69 হচ্ছে, তাই না? সরি 71 হচ্ছে, 69 নন 71 হচ্ছে। ক্লিয়ার? এবারে দেখো আমরা কি করব, দশমিকের জন্য আবার ডবল শূন্য আসবে, আবার 173-এর দ্বিগুণ হচ্ছে এখানে আমার 173, মানে তোমার হচ্ছে 17 2 34, 340, 3 2 6, 346 হচ্ছে, তাহলে এটা কত হচ্ছে 346। আবার এখানে যেটা বসাবো সেটাও এখানে বসাবো, তাহলে দেখো এখানে যদি 2 বসাই এখানেও যদি 2 বসাই তাহলে কত হচ্ছে 3000, 2 হচ্ছে 6000, 400 2 800, মানে 6800, 60 20 কত হচ্ছে 120, মানে 920, আর 2 দিয়ে 4 924, তাহলে হচ্ছে আমার 6924, এই মানটা পাচ্ছি আমি, তাই না? তাহলে এটা যদি আমি বিয়োগ করি তাহলে এখানেও দেখো আমি পাচ্ছি কত, এটা হচ্ছে 1000, মানে 164 176 পাচ্ছি আমরা, তাই না? এটা 6 আর এটা 7 আর এটা হচ্ছে আমার কত 176 পাচ্ছি। তো এইভাবে কিন্তু স্টেপ বাই স্টেপ এগোবে, ভাগ কিন্তু কাটবে না আমাদের, তাই না? তার জন্য আমরা এই √3 মান কত পাচ্ছি 1.732 ডট ডট করে চলছে। এবার এটাকে আমরা একটা আসন্ন মানে লিখে নিই 1.732 দিয়ে ব্র্যাকেটে প্রায় লিখে দিই, হলো এই মানটা হচ্ছে √3 মান। ঠিক একইভাবে আমি যদি √5 এর মান বের করার চেষ্টা করি তাহলে √5 এর মান কত হবে, দেখো √5 এর মান সেই একই প্রসেস, তাহলে 5, তাহলে কি করবে এখানে ভাগ করব, তাহলে আমরা এখানে দেখো 2 দিয়ে 4, কারণ 3 নিয়ে নিলে 3 3 9 বেশি হয়ে যাচ্ছে, তাহলে 2 দিয়ে 4 হবে, তাহলে এখানে কত বসবে 4। তাহলে দেখো এখানে ভাগশেষ 1, দশমিক বসাবো, ডবল শূন্য আসবে, তারপর কি করবে এখানে 2 এর দ্বিগুণ 4, তাহলে 41, আচ্ছা 42, এটা 42 হবে, 42 2 কত 84 হলো, তারপর কত হবে আমার, তারপর দেখো এখানে ভাগশেষ হচ্ছে 16, দশমিকের জন্য আবার ডবল শূন্য নামবে, 22 দিয়ে কত 22 দিয়ে হচ্ছে 44, তাহলে এখানে যেটা বসাবে সেটাও এখানে বসাবো। তাহলে দেখো আমি যদি 44-এর পাশে যদি আমি 4 বসিয়ে দিই তাহলে কত হচ্ছে 4 4 16, বেড়ে যাচ্ছে, যাবে না কিন্তু, তাহলে 3-এ যাবে আমার এটা, তাই না? তাহলে এখানেও 3 এখানেও 3, তাহলে কত পাচ্ছি আমি দেখো 443 × 3 40, 400 3 হচ্ছে 1200, 40 3 হচ্ছে 120, মানে 1320, 3 3 9 মানে 1329, এইটা পাচ্ছি আমরা, তাই না? তাহলে এখানে কত পাচ্ছি দেখো, এখানে পাচ্ছি আমার 1, এখানে হচ্ছে 7 আর এখানে হচ্ছে আমার 2, মানে 271। তাহলে আবার দশমিকের জন্য আমার শূন্য আসবে, ডবল শূন্য আসবে, আর এখানে দেখো আমার কি 223 তার দ্বিগুণ, 223-এর যখন দ্বিগুণ নেব 200 দিয়ে 400, তাহলে 446, তাই না 446। এবার এখানেও সেই একই আমরা যে মানটা বসাবো সেটা এখানেও বসাবো, দ্বিগুণ করব, তাহলে দেখো 4 6 24, এটা তো যাবেই না, আমি যদি 4 5-এ নিই, ঠিক আছে, তাহলে এখানে 5-এ বসাবো, এখানেও আমরা 5-এ নেব। ক্লিয়ার? তাহলে কত হচ্ছে 4465 × 5, তাহলে 5 5 25-এর 5 হাতে 2, 5 6 30, 2 32, হাতে 3, 5 4 20, 3 23, হাতে কত, হাতে থাকছে 2, 5 4 20, 2 22, এই মানটা পাচ্ছি আমরা। তাহলে কত বসাবো আমরা, যে 22,325, ঠিক আছে? তাহলে কত লিখছি 22,325, কারণ এর পরে মানটা যদি তুমি নিয়ে যাও, মানে যদি এখানে তুমি 5 বসাও 6 বসাও তাহলে এখানেও তোমাকে 6 বসাতে হবে, তাই না? তাহলে তখন কিন্তু এটা বেড়ে যাবে,
তখন আর এটা 27,100 মধ্যে পড়বে না, বেশি হয়ে যাবে। এবার দেখো এটা যদি তুমি বিয়োগ করো তাহলে কত পাচ্ছ, এখানে 10 থেকে 5 গেলে 5, আর এখানে কত পাচ্ছি তখন, এটা তোমার হচ্ছে 9, তাই তো। আর 9 থেকে 2 গেলে কত হচ্ছে, 9 থেকে 2 গেলে আমার হচ্ছে 7, এখানেও তোমার আছে 10, তাহলে এখান থেকে এক ধার যাবে, 10 থেকে 3 গেলে 7, আর এখানে তোমার কত পাচ্ছি, এখানে হচ্ছে তোমার 6 থেকে 2 গেলে 4, তাহলে এই মানটা আমরা পাচ্ছি। ক্লিয়ার? তাহলে কত পাচ্ছি, এবার এটাও স্টেপ বাই স্টেপ এগিয়ে যাবে পরপর। তাহলে আমরা মান কত পাচ্ছি, 2.23, কত পাচ্ছি আমরা 2.235, এরকম করে এটাও কিন্তু চলছে, অসীম অবধি এটাও চলবে। ক্লিয়ার? তাহলে এই মানটা আমরা যখন পৌনঃপুনিক আকারে লিখব, ঠিক আছে, মানে এটা তো পৌনঃপুনিক আকারে আসবে না, যেহেতু আমাদের এটা অসীম এবং অনাবৃত আসছে, তো এটাকে আমি প্রায় হিসেবে লিখতে পারি, যে তখন আমি কি লিখবো, 2.235 ব্র্যাকেটে কি লিখবো, প্রায়। তাহলে আমরা √3 আর √5 এই দুটোকে আমরা কিন্তু দশমিকে প্রকাশ করে নিলাম। এবারে আমাদের এদের মাঝখানে অম্লদ সংখ্যা লিখতে কিন্তু সুবিধা হবে, কারণ আমরা অম্লদ সংখ্যা লিখতে গেলে কি করি, আমরা দশমিকের পরে মানগুলোকে কি এমনভাবে লিখব যাতে আমাদের সেগুলো অনাবৃত হয়, মানে আবৃত না হয়, রিপিট যাতে না আসে এবং অসীম অবধি যাতে যায়, তাই না। তাহলে দেখো এবার আমি লিখে দেবো যে অতএব √3 ও √5 এর মধ্যে মধ্যে দুটি অম্লদ সংখ্যা যথাক্রমে। তাহলে দুটো অম্লদের সংখ্যা কি কি হবে, দেখো একটা হচ্ছে 1.73 থেকে বড় হবে আর 2.235 থেকে ছোট হবে। তাহলে আমাদের এদের মাঝখানে 2 নিশ্চয়ই আছে, তাই তো। তাহলে 2.02, 002, 002 এগুলো আমি লিখতেই পারি, ব্যাস হয়ে গেল। এই সংখ্যাটাই হচ্ছে অম্লদের সংখ্যা, এবং দুটো বলেছে। আরেকটা আমি এটাও নিতে পারি যে 2.2 দিয়ে স্টার্ট করতে পারি আমি, বা 2.1 দিয়ে স্টার্ট করতে পারি, যে 2.101, 001, 001 এটা আমি লিখতেই পারি, এইভাবে চলছে। এটাও দেখো, এটাও কিন্তু আমাদের 1.732 আর 2.2-র মাঝখানে আছে এই মানটা, তাই না, কিন্তু সেটা অসীম এবং অনাবৃত। তাহলে এটাও আমাদের কিন্তু অ্যান্সার, ঠিক আছে। এই দুটো হচ্ছে আমাদের অ্যান্সার। ক্লিয়ার? বোঝা গেছে? চলো নেক্সট আমরা দেখে নিই কি আছে, ঠিক আছে। নেক্সট, বীজীয় অম্লদের সংখ্যার উদাহরণ দাও, √3 কে সংখ্যাকে স্থাপন করো। দেখো, আর এখানেই আমি আর কিছু নিয়ে নিয়েছি, কি √5 নিয়েছি, √6 নিয়েছি, ঠিক একইভাবে -√5 নিয়েছি, এগুলো সবই কিন্তু একই টাইপ। আমি একটা সংখ্যা রেখাতে দেখিয়ে দেবো আমি তোমাদের, ঠিক আছে। তো বলেছে বীজীয় অম্লদ কোনগুলো না, যে সকল অম্লদের সংখ্যাগুলো কোনো বীজগাণিতিক সমীকরণের বীজ নয় সেগুলোকেই আমরা বলবো কি, বীজীয় অম্লদ। সেগুলোকে আমরা বীজীয় অম্লদ বলবো। বীজগাণিতিক সমীকরণের বীজ সেটাকেই আমরা বীজীয় অম্লদ বলবো। যেসব অম্লদের সংখ্যা কোনো বীজগাণিতিক সমীকরণের বীজ সেটাকেই আমরা বলবো বীজীয় অম্লদের সংখ্যা। তাহলে দেখো, আমরা একটা যদি বীজগাণিতিক সমীকরণ আমরা এখানে নিই, সাপোজ x² - 2 = 0, এটা একটা বীজগাণিতিক সমীকরণ। তো এই বীজগাণিতিক সমীকরণে যেটা আমরা বীজ পাচ্ছি, এই বীজগাণিতিক সমীকরণের যে বীজটা সেটাই হচ্ছে আমাদের অম্লদ সংখ্যা। মানে বীজ মানে কি, আমরা x এর মান বের করব। তাহলে x এর মান যখন আমরা বের করব তাহলে কি হচ্ছে, x² = 2, তাহলে সেখান থেকে x এর মান কি হবে, √2। তাহলে এই যে আমরা √2 পেলাম, এটাই হচ্ছে এই বীজগাণিতিক সমীকরণের একটা বীজ, এবং এটাই হচ্ছে আমার অম্লদের সংখ্যা, এবং এটাকেই আমরা বলবো বীজীয় অম্লদের সংখ্যা। এটা বীজগাণিতিক সমীকরণের বীজ হলেই তাকে আমরা বীজীয় অম্লদ বলবো, আর যেটা আমাদের বীজগাণিতিক সমীকরণের বীজ নয় সেটাকে আমরা তুরীয় অম্লদ বলবো। যেগুলো আমাদের এক্সাম্পল আছে, তুরীয় অম্লদ, পাই আছে, ই আছে, এগুলো কিন্তু কোনো বীজগাণিতিক সমীকরণের বীজ নয়, তার জন্য এগুলোকে তুরীয় অম্লদ বলবো। আর আমাদের কাছে যেটা বীজীয় অম্লদের উদাহরণ আছে সেটা কি আছে, সেটা √2 আছে, √3 আছে, এগুলো সবই হচ্ছে আমাদের বীজীয় অম্লদের সংখ্যার উদাহরণ। ক্লিয়ার? আমি যদি তোমাদেরকে আরেকটা সমীকরণ সাপোজ দিয়ে দিতাম তোমাদের, যে 3x² - 4 = 0, তাহলে এখান থেকেও যেটা পাবো সেটাও কিন্তু আমার বীজীয় অম্লদ পাবো, ঠিক আছে। মানে আমি যদি এখান থেকে x এর মান বের করতে যেতাম, তাহলে x² হচ্ছে কি 4/3, তাহলে আমার এখান থেকে x কত হবে, √4/3। ক্লিয়ার? এটাও কিন্তু আমাদের একটা বীজীয় অম্লদ। কারণ তুমি দেখো, √4 থেকে তুমি তো 2 বের করে নিয়ে যেতে পারবে, কিন্তু √1/3 এটা তো পড়ে থাকবে না, তাহলে সেটা কি, সেটা তো আমার অম্লদের সংখ্যাই থাকবে, এবং সেটা কি বীজীয় অম্লদ। এগুলোই হচ্ছে আমাদের বীজীয় অম্লদের উদাহরণ। কোনগুলো, এই যে √2, √3 বা এই মান, এগুলো সবই হচ্ছে বীজীয় অম্লদ। ক্লিয়ার? বোঝা গেছে? এবারে সংখ্যারেখায় স্থাপন। তো এগুলোকে কিভাবে আমরা সংখ্যারেখায় স্থাপন করব?
তো দেখো এই সব অম্লজ সংখ্যাকে সংখ্যারেখা স্থাপন করতে গেলে আমরা ডাইরেক্টলি করতে পারবো না, এটাকে আমরা এখানে একটা সূত্রে কনসেপ্ট কাজে লাগিয়ে করতে হবে। এটা কি সূত্র? এটা হচ্ছে পিথাগোরাসের সূত্র। আর পিথাগোরাসের সূত্র যেটা আমরা জানি, সেটা কি জানি, যে পিথাগোরাসের সূত্র হচ্ছে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, সেটা হচ্ছে কি অতিভুজের স্কয়ার, তাই না? লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সেটা হচ্ছে আমাদের অতিভুজের স্কয়ার। এবার দেখো এখানে আছে √3, মানে এই যে √3 যেটা পাচ্ছি, এই √3 মানে সেটা অ্যাকচুয়ালি অতিভুজের মান বের করতে বলেছে। তার মানে আমি যদি এখানে অতিভুজের মান বের করতে চাই, তাহলে অতিভুজটা কি হবে? অতিভুজ হচ্ছে আমার রুট অফ লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। মানে আমাদের √3 যখন চেয়েছে, তার মানে এই জায়গাটায় রুট দিয়ে 3 মান লেখা হবে। তার মানে আমি এখানে এটাকে ভাঙতেই পারি এইভাবে। কি ভাঙবো? আমি √3 এটাকে আমি এইভাবে লিখছি, √3 সমান 2 + 1 আমি লিখতেই পারি আমি, তাই না? এবার 2টাকে আমাকে ওই স্কোয়ার আকারে লিখতে হবে, যখন লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার দিলে তো আমি একটাকে লম্ব একটাকে ভূমি ধরবো, তাই না? তাহলে কি করব, এই 2কে আমি লিখতে পারবো √2 তার স্কোয়ার, আর 1কে আমি 1 স্কোয়ার লিখতে পারবো। এবার √2 মানও আমি জানি না, বা সংখ্যারেখা এখন অবধি বসানো শিখিনি, তাহলে তার আগে আমাকে √2টাও জেনে নিতে হবে, যে √2টাকে আমরা কীভাবে জানবো বা কীভাবে সংখ্যারেখায় বসাবো। এর জন্য √2ও তুমি আলাদা করে বের করে নিতে পারো, যে √2 কী হবে। এটা হচ্ছে 1 + 1 দিলেই তো 2 হচ্ছে, তাই এটাকে আমি লিখতে পারি 1² + 1²। এবার 1টাকে আমি সংখ্যারেখায় বসাতে পারবো, তাই না? তাহলে এবারে আমি সংখ্যারেখা নিয়ে নেব। চলো তাহলে এবারে আমরা সংখ্যারেখা নেব। তাহলে এটা একটা সংখ্যারেখা নিচ্ছি আমি এখানে, ঠিক আছে? এবারে এই সংখ্যারেখা দিয়ে আমরা কি করব, √2 মান প্রথম বসাবো। তাহলে প্রথমে যখন আমরা √2 মান বসাবো, তাহলে কিভাবে করব আমরা? তো আমি এখানে এটাকে মাইনাস দিকে নিচ্ছি, যে -∞, আর এদিকে আমরা +∞ দিকে নিচ্ছি। ক্লিয়ার? দেখো এই দিকটা আমার 0, এবার 1 1 করে যাবে, তাহলে আমার এখানে হচ্ছে 1, প্রথমে 1 হচ্ছে লম্ব মানে ভূমি নিলাম, আর একটা লম্ব 1 নেব। মানে এই জায়গাটায় আমি পেন্সিল কম্পাসের সাহায্যে আমি 90 ডিগ্রি কোণ অঙ্কন করব, দিয়ে আমি আমার যেটা লম্ব আসবে উপরের দিকে, তাহলে এইটা হচ্ছে আমার কি, এটা হচ্ছে আমার আরেকটা 1 মান, মানে এটা 1 এটা 1, মানে এটাও 1 ঘর এটাও 1 ঘর হলো। তার মানে অতিভুজ যেটা পাবো সেটা হচ্ছে 1s √1² + 1², মানে এই মানটাই হবে আমার অতিভুজ, এই মানটা। ক্লিয়ার? মানে আমরা যখন এটা লম্ব অঙ্কন করে নেব, যে এই মানটা, এই 1 একক মানটা নিয়ে এখানে পেন্সিল কম্পাস বসে কেটে দেবো, তাহলে এটুকু আমরা মান পেয়ে গেলাম, তাই না? এখানে মান পেয়ে গেলাম আমরা 1 একক। এবার কি করবো, এই পয়েন্ট থেকে এই পয়েন্টটা যোগ করে দেবো, তাহলে এইটা যেটা পাবো এটাই হচ্ছে আমাদের √2। ক্লিয়ার? এবারে যখন √3 বের করব, তাহলে √3 কি করে বের করব, সেটা দেখো, একটা হবে √2 একটা হবে 1। তাহলে আমি যদি একটাকে ভূমি ধরি একটাকে লম্ব ধরবো, তাহলে আমি এইটা যদি আমার ভূমি হয় √2টা, তো লম্ব যেটা হবে সেটা হবে আমার 1 হবে। তাহলে ঠিক এই একক মাপটা আবার এখানে বসিয়ে লম্ব আঁকবো, মানে এই জায়গাটায় বসিয়ে পেন্সিল কম্পাসের সাহায্যে আবার আমি এখানে লম্ব অঙ্কন করব। ঠিক আছে? তাহলে এখানে যদি লম্ব অঙ্কন করি, তাহলে লম্বটা ঠিক এরকম যাবে, এরকম উঠবে। ক্লিয়ার? তাহলে এখানেও আমি কি করব, এই একটা একক কেটে নেব, মানে আমাদের দেখো যে লম্বটা হবে সেটা তো এরকম বাড়তে থাকবে। তাহলে এইখান থেকে আমরা কি করব, একটা কেটে নেব, পেন্সিল কম্পাস দিয়ে আমরা কেটে নেব এই এককটা, এটা মাপ নেব, দিয়ে এখানে কেটে দেবো, দিয়ে আমরা কি করব, এইটা আবার যোগ করে দেবো। কোনটা? এইখান থেকে এটা যোগ করে দেবো, হলো? তাহলে এইটা যে যোগ করে দিলাম, এইটাই আমরা পাচ্ছি কত, এইটাই √3 পাচ্ছি। বোঝা গেছে? এবার যেহেতু সংখ্যারেখায় বসাতে বলছে, তার জন্য আমরা কি করব, এই যে মাপটা নেব, এই মাপটা নিয়ে আমরা পেন্সিল কম্পাসে ঘুরিয়ে দেবো, এই মাপটা নেব, যে আমরা এদিকে ঘুরাবো এরকম, ব্যাস। তাহলে এইখানে যেখানে ছেদ করবে এই মানটাই হবে আমার √3 মান। আর সংখ্যারেখায় যখন বসাবে, এটা ধরো 1 একক নিয়েছো, এটা 2, এটা 3, এরকম একটু দেখিয়ে দেবে তোমরা, ঠিক আছে? ঠিক একইভাবে এদিকে হচ্ছে -1, এদিকে হচ্ছে -2, এরকম করে এদিকেও দেখিয়ে দেবে একটু। তাহলে আমরা যে পয়েন্টটা পেলাম সংখ্যারেখার উপরে, এটাকে আমি সাপোজ আমি এখানে নাম দিয়ে দিলাম, যেটা আমার পি পয়েন্ট হলো। তাহলে এবার তুমি নিচে অতএব দিয়ে লিখে নেবে, কি লিখবে, যে অতএব √3 কে সংখ্যারেখায় বসিয়ে কি পি বিন্দু পেলাম। ব্যাস হয়ে গেল আমার সংখ্যারেখায় বসানো, তাই না? এটাই হয়ে গেল আমার, যে আমার √3 কে সংখ্যারেখায় বসিয়ে আমি পি বিন্দু পেয়ে গেলাম। বোঝা গেছে?
আশা করছি বুঝতে পেরেছো। তো এইভাবেই কিন্তু আমরা যে কোনো অমূল্য সংখ্যাকে আমরা সংখ্যায় বসিয়ে দেবো, কার সাহায্যে? পিথাগোরাসের সূত্রের সাহায্যে আমরা সংখ্যায় বসাবো। ক্লিয়ার? এবারে আমরা কি করব, এবারে যেটা √5 বা √6 বা -√5 বলেছে, এই জিনিসগুলো একটু এখানে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। ঠিক আছে, ধরো আমাদের কাছে এটা একটা সংখ্যা রেখা আছে, এখানে আমি এখানে এটা একটা সংখ্যা রেখা নিলাম, বা এই সংখ্যা রেখাতে আমি একটা মান নিচ্ছি তোমাদেরকে জন্য। ঠিক আছে, ধরো এইখানে হচ্ছে আমাদের 0, ঠিক আছে, বা আরও এদিকে নিচ্ছি আমি, এই জায়গাটা হচ্ছে 0, তাহলে এইটা হচ্ছে আমার 1, এই জায়গাটা হচ্ছে 2, এই জায়গাটা হচ্ছে 3, এরকম করে চলছে। এটা হচ্ছে আমার +∞, আর এটা হচ্ছে আমার -∞। হলো? ঠিক একইভাবে এদিকে হচ্ছে আমার -1, এদিকে হচ্ছে আমার -2, এরকম করে চলছে। তাহলে দেখো আমার কি হবে এই সংখ্যার রেখায়, যদি আমি √5কে বসাতে চাই, তাহলে √5 মানে কি, আমি কাছাকাছি একটা বর্গমান দেখব, মানে যে সংখ্যার বর্গ করলে কিছু মান পাওয়া যায়। দেখো 1 স্কোয়ার 1, 2 স্কোয়ার 4, তাহলে 5-এর কাছাকাছি হচ্ছে 4 পাচ্ছি আমি, যার বর্গমূল আমরা নির্ণয় করতে পারবো, কারণ 4-এর বর্গমূল হচ্ছে 2, তাই না? তো দেখো এখান থেকেও আনা যাবে, এই √3, √4, √5 এইভাবে করেও তুমি আনতে পারবে, বাট লেন্দি প্রসেস হয়ে যাবে। যখন ডাইরেক্ট পরীক্ষায় √5 বা √6 দেবে, তখন এইভাবে করবে না, তুমি এটাকেও আলাদা করে ভেঙে নেবে। ধরো √5, ধরো আমি বলছি √5, তাহলে তুমি কি লিখবে, এই √5টাকে ভেঙে লেখার চেষ্টা করবে। √5 মানে কত? √4 + 1, 4 মানে কত? √2, √2² + 1², মানে একটা আমি 2 একক নেব, আর একটা আমি 1 একক নেব, তাই না? তাহলে প্রথমে আমি ভূমি বরাবর কি করছি, ভূমি বরাবর আমি 2 ঘর নিচ্ছি, 1 2, এটা হয়ে গেল, কভার হয়ে গেল 2, মানে এইটুকু নিয়েছি। আরেকটা এর উপরে এই যে একক, সেটা আমি এইখানে নেব, এইটুকু, ব্যাস হয়ে গেল। ক্লিয়ার? তাহলে এটা 2 নিয়েছি, এটা 1 নিয়েছি, তার মানে এইটুকু আমার 2, কোনটা? এইটুকু হচ্ছে আমার 2, আর এইটুকু হচ্ছে আমার 1। এবার কি করব, মানে 1 মানে কি, এটা অ্যাকচুয়ালি পেন্সিল কম্পাস যেখানে লম্ব অঙ্কন করবো, এটা কিন্তু লম্ব অঙ্কন করবো, এটা আমার লম্ব হবে, দিয়ে এই জায়গাটা আমরা কেটে নেব, 1 একক এই মাপটা নেব, যেখানে কেটে নেব, দিয়ে কি করব, এই বিন্দুর সাথে এই বিন্দুটা আমরা অ্যাড করে দেবো। তাহলে এই দুটো বিন্দু যদি আমরা অ্যাড করে দিই, তাহলে কি পাচ্ছি, এইটা পাচ্ছি আমরা, তাই না? আমরা এইটা পাচ্ছি, ব্যাস। এবারে এই যে মানটা পাচ্ছি, এটাই হচ্ছে আমাদের √5, এটাই হচ্ছে আমাদের √5। ঠিক একইভাবে √6 কি করে বের করবো, এর উপর একটা 1 নিয়ে নেব, √5-এর সাথে আর একটা 1, এদিকে একটা 1 নিলে আমরা কি পাচ্ছি, এটা হচ্ছে আমার √6, এটা √6। এবারে যখন সংখ্যা রেখা বসাতে বলবে, তুমি এটাকে এদিকে ঘোরাবে, তাহলে ঘোরালে তুমি সংখ্যা রেখা পেয়ে গেলে। ধরে এই পজিশনে কোথায় একটা তুমি √6 পেলে, পি পয়েন্ট একটা নিলে, বা এখানে পি নিয়েছি যখন, এটা কিউ নিয়ে নাও, এটা √6 পেলে। কিন্তু যখন -√5 বলবে, -√5 মানে কি, ঋণাত্মক দিকে তোমাকে বুঝতে হবে। কিন্তু তুমি √5 মানে এইখানে পেন্সিল কম্পাস বসিয়ে এখানে রেখে দেবে না, দিয়ে বলে দেবে এই পয়েন্টটা, এটা ভুল। কিন্তু যখন আমাদের মাইনাস বলে দিবে, মানে মাইনাস পার্টে যখন বলে দিবে, তখন আমি এটাকে নেগেটিভ দিকে ঘোরাবো, মানে এই পয়েন্টটা থেকে আমি এদিকে ঘোরাবো, এদিকে সংখ্যা রেখায় ঘোরাবো, দিয়ে এই জায়গাটায় পাবো আমরা। ক্লিয়ার? পেন্সিল কম্পাস নেবে, পেন্সিল কম্পাস নিয়ে এই মাপটা নেবে, এই মাপটা নিয়ে পেন্সিল কম্পাস এখানে ও পয়েন্টে বলিয়ে একদম ঘোরাবে নেগেটিভ দিকে, যে জায়গাটায় ছেদ করবে এটাকেই ধরো তুমি সাপোজ দিয়ে দিলে আর পয়েন্ট দিয়ে দিলে, তখনই বলবে যে সংখ্যা রেখায় -√5কে বসিয়ে আমি আর বিন্দু পেলাম। ঠিক আছে, এখানে তুমি কি লিখবে, যে অতএব সংখ্যা রেখায় -√5 সংখ্যাটি বসিয়ে কি আর বিন্দু পেলাম। ক্লিয়ার? বোঝা গেছে? তো এইভাবেই কিন্তু আমরা সংখ্যা রেখায় এইসব অমূল্য সংখ্যাকে আমরা বসাতে পারবো। ঠিক আছে, যে কোনো সংখ্যার, মানে যে কোনো অমূল্য সংখ্যা আসুক না কেন, আমরা কাছাকাছি একটা এরকম পূর্ণবর্গ সংখ্যার আকারে প্রকাশ করে নিয়ে আমরা কিন্তু এইভাবে স্টেপ বাই স্টেপ এগিয়ে যেতে পারবো। বোঝা গেছে? চলো নেক্সট দেখে নিই আমরা কি আছে। আচ্ছা, নেক্সট তোমাদের এরকম টাইপও আছে অনেক কোশ্চেন, তো একটা পেজে আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে কিভাবে এগুলো করবে। দেখো √10, √11, √12, √13 এগুলো সবই কিন্তু একটা সিকোয়েন্সের সিরিজে আছে পরপর কিন্তু। তো এটা দেখে তোমাকে বুঝতে হবে এদের কাছাকাছি আমাদের যে কোনো পূর্ণবর্গ সংখ্যা কি আছে কাছাকাছি, 10, 11, 12, 13 কাছাকাছি হচ্ছে আমাদের 9, আর 9-এর পরেই 10, তারপর 11, তারপর 12, তারপর 13, তা 9 থেকে আমার নিয়ে যেতে সুবিধা হবে, তাই না? তাহলে আমি প্রথমে যদি √10কে ভাঙার চেষ্টা করি, তাহলে √10 মানে আমি কি লিখতে পারবো, √10 মানে আমার
9 প্লাস 1, তাহলে 9 মানে কি 3 এর হোল স্কোয়ার প্লাস 1 এর স্কোয়ার, তার মানে একটা কিন্তু আমার 3 হবে আর একটা কিন্তু আমার 1 হবে। ঠিক আছে, এগুলো বুঝে নিতে হবে। তাহলে আমি এখানে একটা সংখ্যা রেখা টেনে নিই। তো এটা একটা সংখ্যা রেখা টানলাম। এবার কি করব, এই সংখ্যা রেখার উপরে আমি আর পয়েন্ট নিচ্ছি। এটা ধরো 0, এটা এটা হচ্ছে আমার হচ্ছে 1 প্লাস 1 প্লাস 2, এটা ধরো আমার প্লাস 3। ঠিক আছে, তারপর আমার এদিকে ধরো আমার আছে প্লাস 4, এরকম করে চলছে প্লাস ইনফিনিটি অবধি। ঠিক একইভাবে আমার এদিকেও আমার মাইনাস ইনফিনিটি অবধি চলবে। কীরকম, আমার এখানে -1 -2 -3 -4 এরকম করে চলছে। ক্লিয়ার? তাহলে এই সংখ্যা রেখায় যখন আমি পয়েন্টটাকে বসাবো, কোনটা তোমার √10 বা √11, তখন আমি কীরকম বসাবো? তো তখন দেখো খেয়াল করে, আমাকে প্রথমে বলেছে কি √10, 10টা কী ভাঙলাম 3 প্লাস 1, তার মানে আমি এখানে এই জায়গা থেকে আমরা 3 নিয়ে নিলাম এই অবধি। ঠিক আছে, এরপর এখানে আমরা একটা 1 একক নেব, মানে এই মাপটা নেব। পেন্সিল কম্পাসে বসে প্রথমে আমরা এখানে একটা লম্ব অঙ্কন করব, যে এই মাপটা নিয়ে 0 থেকে 1 আমরা এখানে একটা কেটে নেব। ক্লিয়ার? কেটে নেওয়ার পরে আমরা কি করব, এটা আমরা যোগ করে দেব। তাহলে যোগ করে দিলাম, তাহলে এই যে মানটা পাচ্ছি এটাকেই আমরা কত বলছি, এটা হচ্ছে আমার √10, এটা হচ্ছে 1। আর তুমি পরীক্ষায় এগুলো এটাকে ধরো ও পয়েন্ট নাম দিচ্ছ, এটাকে এ দিচ্ছ, সেটা দিতে পারো যে আমার এটা যদি ও হয় তাহলে এটা যদি এ হয় আর এটা যদি বি হয়, তাহলে তুমি হয়তো লিখলে যে আমার ও এ ইকুয়াল টু 3 একক এবং কোনটা এ বি এটা হচ্ছে আমার 1 একক। তাহলে তোমার ও বি, তাহলে অতএব ও বি সমান রুট অফ কোনটা ও এ স্কোয়ার প্লাস এ বি স্কোয়ার, তাহলে এ বি স্কোয়ার। তার মানে এটা কি পাবে, তার মানে এখানে তুমি লিখতে পারবে এটা যে ও এ মানে কত 3, তাহলে 3 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার, তার মানে এটা কত 9 প্লাস 1 মানে √10, মানে অ্যাকচুয়ালি আমার ও বিটা হচ্ছে √10। ক্লিয়ার? এইভাবে তুমি একটু লিখে দেখিয়েও দিতে পারো পরীক্ষায়। ক্লিয়ার? এবারে কি করবে, যেহেতু সংখ্যা রেখায় বসাতে বলেছে, তার মানে এটা তো সংখ্যা রেখা নয়, সংখ্যা রেখা নিচেরটা, তার মানে এর উপরে তোমাকে নিয়ে আসতে হবে। সেই জন্য এই মানটা যা হবে এটাকে আবার পেন্সিল কম্পাস নেবে, পেন্সিল কম্পাস নিয়ে তুমি এইরকম ঘুরিয়ে দেবে। ঘুরিয়ে দিলে ধরো এরকম একটা জায়গায় পয়েন্ট পেলে তুমি, তাহলে যেই জায়গাটা তুমি পয়েন্ট পেলে এবার সেটারই তুমি একটা নাম দিয়ে দেবে। ধরো আমার এই জায়গাটায় আমি পি পয়েন্ট পাচ্ছি। ক্লিয়ার? তাহলে তখন তুমি আবার অতএব দিয়ে লিখে নেবে যে অতএব সংখ্যা রেখায়, কি লিখবে, যে অতএব সংখ্যা রেখায় √10 অম্লদ সংখ্যাটিকে বসিয়ে √10 অম্লদ সংখ্যাটিকে বসিয়ে কি পেলাম, পি বিন্দু পেলাম, পি বিন্দু পেলাম। ব্যাস হয়ে গেল, তাই না? চলো নেক্সট আমরা দেখে নিই। নেক্সট কি বলেছে √11। এবার এই √11 এটা আমরা কি করব, এটা ঠিক 10 আছে আর একটা আমার 1 দরকার, তাহলে তো আমরা √11 পেয়ে যাবো, তাই না? কারণ আমরা যদি √11কে ভাঙার চেষ্টা করি, এটা দেখো 10 প্লাস 1, তাহলে 10 মানে কি আমাদের √10 তার হোল স্কোয়ার প্লাস 1 স্কোয়ার, তা √10 তো আমরা পেয়ে গেছি, এভাবে পেলাম। তা রুট আর একটা 1 কি করে পাবো না, এর উপর একটা লম্ব নেবো, মানে এই যে বাহুটা আমরা পেলাম এর উপরে আবার একটা 90 ডিগ্রি অঙ্কন করবো এইভাবে, দিয়ে আমরা এইখান থেকে আবার 1 একক একটা কেটে নেবো, এই জায়গাটায় ধরো কাটলাম। এবারে এইটা আবার অ্যাড করে দেবো, মানে আমরা যদি এইটা অ্যাড করে দিই তাহলে কি পাবো, এইটা পাবো। এটাই হচ্ছে আমাদের কি √11। ঠিক একইভাবে এটাও তুমি সংখ্যা রেখায় বসিয়ে ঘুরাবে, পিছনের দিকে ঘুরিয়ে তুমি এই জায়গাটা ধরো সাপোজ পি কিউ, এটা কিউ বিন্দু পেলে, এটা হচ্ছে √11 হলো। তাহলে তোমরা কি করলে, যে এই যে মানটা এটা যদি তুমি একটা নাম দিয়ে দাও, ধরো এটা সি পয়েন্ট নাম দিচ্ছ, তাহলে কি পাচ্ছ ও সি, এটা হচ্ছে তোমাদের হচ্ছে √11 হলো। বা সেটাও তোমরা লিখে নেবে যে অতএব সংখ্যা রেখায় √11 অম্লদের সংখ্যাটিকে বসিয়ে আমরা কি পাচ্ছি, আমরা কিউ বিন্দু পাচ্ছি, লিখে দেবে যে কিউ বিন্দু পেলাম হলো। বোঝা গেছে? চলো নেক্সট কেসে আমরা দেখে নিই। এভাবে কিন্তু প্রত্যেকটাই তোমরা নিজেরা করতে পারবে। √12 এটা তোমরা নিজেরা ট্রাই করবে, পারবে। একই রকম √13 এটাও তোমরা নিজেরা করবে, ঠিক আছে? হোমওয়ার্ক থাকলো, এগুলো একই টাইপ আছে এগুলো, ঠিক আছে? চলো এবারে নেক্সট আমরা দেখে নিই নেক্সট কি আছে। নেক্সট আমাদের কি আছে, পর্যায়ক্রমিক বিবর্ধন পদ্ধতিতে 3.456 সংখ্যাটিকে সংখ্যার রেখায় স্থাপন করো। তো এবারে দেখো আমাদের এমন একটা সংখ্যা দিয়েছে যেগুলো দশমিক দিয়ে বসানো আছে, যে 3.456 এটা একটা টাইপ আছে কিন্তু।
আর এই টাইপটা যখন করতে হয় তখন কিন্তু মাথা ঠান্ডা রেখে করতে হবে, ঠিক আছে? বুঝে বুঝে করবে, পয়েন্টগুলোকে যখন সংখ্যার গায়ে বসাবে বারবার দেখে নেবে যে হ্যাঁ ঠিকঠাকভাবে লিখছি কিনা আমি। কারণ একটু যদি এদিক ওদিক লেখা হয়ে যায় বা ধরা যদি ভুল হয়ে যায় তাহলে কিন্তু সংখ্যার গায়ে বসানোটাও ভুল হয়ে যাবে, তাই না? তো সেই জন্য দেখে নাও এগুলো আমরা কিভাবে করছি, ঠিক আছে? তো প্রথমে কি করবে, প্রথমে একটা সংখ্যা রেখা টেনে নাও উপরে, হলো? এটা একটা সংখ্যা রেখা নিয়ে নিলাম। এবারে এই সংখ্যা রেখাতে আমরা কি করব, প্রত্যেকটা জায়গায় মান বসিয়ে দেবো। ধরো আমার এটা হচ্ছে আমার কি 0, এটা হচ্ছে +1, এটা হচ্ছে +2, এদিকে হচ্ছে +3 চলছে। এটা কত অবধি? +∞ অবধি। ঠিক একইভাবে আমার এদিকেও কিন্তু -∞ অবধি যাচ্ছে। এটা কত? -1, এদিকে -2, -3 চলছে কিন্তু এদিকে। ক্লিয়ার? এবার দেখো বলেছে 3.456, তাহলে 3.456 মানে এটা দেখে তোমাকে বুঝতে হবে এটা 3 আর 4-এর মাঝখানে আছে পয়েন্টটা আমার, তাই না? তার মানে আমার এই জায়গাটায় কোথাও একটা 4 আছে, ধরো এটা 4 +4, তাহলে এদিকে আমার +5 এরকম করে চলছে আমার পয়েন্টগুলো, তাই না? ঠিক আছে, এদিকে আমার +5 আছে। এবারে কি করব, 3 আর 4-এর মাঝখানে আমার পয়েন্ট আছে বুঝে নিলাম আমি। তাহলে 3 আর 4-এর মাঝখানে যে পয়েন্টটা আছে এটাকে আমি আবার সংখ্যা রেখায় ভেঙে নেব, আরো ছোট করে ভেঙে নেব আমরা, মানে আরো ছোট ছোট সংখ্যায় ভাঙবো, ঠিক আছে? তখন আমরা কি করছি, আবার একটা সংখ্যা রেখা নিচ্ছি, আবার একটা সংখ্যা রেখা নিচ্ছি। এবার এই সংখ্যা রেখায় আমি আবার কি করছি, এটা হচ্ছে আমার এই লাস্ট যে পয়েন্টটা নেব বা এইদিকে আমরা যে মানটা নেব, ধরো এইখানে এই জায়গাটায়, তো এই জায়গাটায় কি নিচ্ছি, এটা হচ্ছে আমার +3, ঠিক আছে? মানে আমরা এটাকে একটা লাইন দিয়ে দেখাচ্ছি, এটা হচ্ছে আমার +3 অবধি, এটা পাচ্ছি আমরা। আর +4 এটা ধরো আমি এই জায়গাটায় +4 নিচ্ছি, তাহলে আমার 4টা আমি এইখানে নিচ্ছি, এটা আমার 4 হলো, এটা হচ্ছে 4। তাহলে আমি কি করব, এদিকে আরেকটু বাড়িয়ে দিলাম না হলে, তাহলে দেখো এটা হচ্ছে আমার +3 আর এটা হচ্ছে আমার +4 হলো। এবার কি করব, এবার দেখো বলেছে আমাদের এর মাঝখানে যে পয়েন্টগুলো আছে 3 থেকে 4 অবধি যেতে গেলে যে পয়েন্টগুলো আমরা পাবো পরপর 3.1 3.2 এগুলো করে পাবো, তাই না? 10টা ভাগ হবে, তাহলে একটা কি পাবো 3.1, তারপর 3.2, 3.3, 3.4 এরকম করে করে পাবো। তাহলে দেখো 10টা ভাগ হবে, আমরা 10টা ভাগ আছে জানি যে আমরা 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা, তাহলে 10টা ভাগ। এবার এগুলো সব থিওরি ক্লাস করানোর সময় আমি বুঝিয়েছিলাম যে যখন আমি একটাকে মানে একটা কেক আছে সেটাকে 10টা টুকরো করব, তাহলে 10টা টুকরো করা মানে কি মাঝখানে আমাকে কটা দাগ কাটতে হয়, একটা কম দাগ মানে 9টা দাগ কাটতে হয়, তাহলে আমি এখানে 9টা দাগ কাটবো। ক্লিয়ার? তাহলে চলো 9টা দাগ কেটে নিই এবং 9টা সমান দাগ কাটবো কিন্তু। তাহলে ধরো এটা 1, তারপরে কি 2, ঠিক আছে, এরকম করে পরপর 9টা দাগ কেটে নেব, ধরো 3 4 তারপর 5, ঠিক আছে, 6 7 8 9, 9টা দাগ কেটে নিলাম আমরা। এর প্রত্যেকটা জায়গায় যে মানগুলো বসবে সেগুলো আমরা লিখে নেব। তাহলে প্রথমটা হচ্ছে 3.1, তাহলে এটা হচ্ছে আমাদের 3.1, এটা হচ্ছে 3.2, 3.3, 3.4, 3.5, 3.6, 3.7, 3.8, 3.9 আর 3.10, 10 মানে কত সেটাই 4, তাই না? বাস সেটা লেখার দরকার নেই, হয়ে গেল আমার 10টা পয়েন্ট। এবারে দেখো 3.456, 3.456 মানে কি 3.4 এর থেকে বড় কিন্তু 3.5 এর থেকে ছোট, তাই না? আমার যে পয়েন্টটা আছে এখানে যে 3.456 এইটা দেখো খেয়াল করে, এটা 3.4 এর থেকে বড় আবার 3.5 এর থেকে কিন্তু ছোট এই মানটা, তাই না? তাহলে আমার সংখ্যা রেখার যে মানটা বসবো সেটা 3.4 এর থেকে বড় হবে কিন্তু 3.5 এর থেকে ছোট হবে। তার মানে আমার এই অংশটাকে আমি আবার 10টা টুকরোয় ভেঙে নেব। তাহলে যখন এই অংশটাকে আবার 10টা টুকরোয় আমি ভাঙবো তখন নিচে আমি সেটা লিখছি, দেখো আরেকটা সংখ্যা রেখা নিচ্ছি আমি। তাহলে এটাতে কি করব 3.4, তাহলে এখান থেকে আমি এদিকে একটা লাইন ড্র করব, আবার 3.5 এইটা আমি এদিকে নিয়ে এলাম, দিয়ে কি করব আমি ধরো এই পয়েন্টটা এটাকে কত রাখছি, এটা হচ্ছে আমার 3.4 হলো, আর এইদিকে যে পয়েন্টটা থাকবে সেটা কত, সেটা হচ্ছে আমার 3.5 থাকবে, ব্যাস। তারপর কি করব, তারপর দেখো আমাদের এদের মাঝখানেও যে পয়েন্টগুলো থাকবে সেগুলো প্রত্যেকটা এরকম কি 3.41, 3.42, কারণ এটাও 10টা ভাগ হবে, মানে 41, 42, 43, 45 যেটা হয় এই যে 3.4 মানে কি ধরো 3.40 আর 3.5 মানে কি 3.50, তাহলে 40 আর 50 মধ্যে কটা আছে 41, 42, 43, 44, তাই তো 45, 46, 47, 48, 49, 50। তার মানে
এটাও যখন আমি 10টা ভাগ করব তাহলে মাঝখানে আমাকে 9টার দাগ কাটতে হবে। তাহলে কি করব 1 2 3 4 ঠিক আছে 5 6 7 8 9 এটা 10 হয়ে গেছে, তাই না? তাহলে এবার প্রত্যেকটা আবার আমি কি লিখে দেবো দেখো, প্রত্যেকটা আমি এবার পরপর একটা করে লিখছি। ধরো এটা আমার কত 3.41, এটা 3.42, 3.43, এটা 3.44, এটা হচ্ছে 3.45, 3.46, 3.47, 3.48 আর এটা হচ্ছে 3.49। তাহলে এটা একটা পেলাম। এবারে আবার দেখো খেয়াল করে 3.456, তার মানে 3.45 মানে এই জায়গাটায় পাচ্ছি, কিন্তু এবার 456 বলে দিয়েছে। তাহলে 456 যখন হচ্ছে তাহলে মানে নিশ্চয়ই এটা এর থেকে বড়, কিন্তু 46 এর থেকে ছোট। তার মানে এই অংশটাকে কিন্তু আমাকে আবার 10টা টুকরো করতে হবে আমাকে। ক্লিয়ার? তাহলে এই অংশটাকে যখন আমি আবার 10টা টুকরো করব তখন দেখো আরেকটা সংখ্যা রেখা আমি নিচ্ছি এখানে, ঠিক আছে? তাহলে এইখানে একটা আরেকটা সংখ্যা রেখা টানলাম, হলো? তাহলে এই সংখ্যা রেখা দিয়ে এবার প্রত্যেকটা আমি কি করছি 3.45 থেকে, তার মানে এখান থেকে একটা দাগ টানবো আমরা 3.45 থেকে, এটা একটা দাগ টানলাম। আবার 3.46 এইটা থেকে আমি এদিকে টানলাম, হলো? তাহলে আমি আবার নাম দিচ্ছি এখানে, এটা হচ্ছে আমার 3.45 আর এইদিকে যেটা হচ্ছে 3.46, হলো? ক্লিয়ার? এবারে কি করব দেখো, এবারে হচ্ছে আমাদের এই যে মানটা আমি বসালাম, এবারে এখানে টোটাল এটাকেও 10টা টুকরো করব। তাহলে মাঝখানে 9টা দাগ কাটবো, চলো 9টা দাগ কেটে নিই। তাহলে আমাদের 1, এটা 2 3 4 5 6 7 8, ঠিক আছে 6 7 8 9, তাহলে 9টা টুকরো কাটা হয়ে গেল। এবারে প্রত্যেকটা জায়গায় মানগুলো বসাবো, কোনটা কোন পয়েন্ট। দেখো আমাদের 3.45, তারপরে যেটা আসবে নিশ্চয়ই 3.451 থাকবে। তাহলে মানে আমি কি লিখবো, এটা যে 3.451, এটা 3.452, 3.453, 3.454, 3.455, 3.456, 3.457, 3.458, 3.459, হলো? তাহলে এতগুলো আমরা পয়েন্ট পেলাম। ক্লিয়ার? এবারে দেখো এই যে পয়েন্টগুলো পেলাম, এবারে আমরা দেখো যে সংখ্যা রেখায় যেটা বসাতে বলেছে সেটা আমরা পেয়ে গেছি কিনা। এখানে সংখ্যা রেখায় আমার যেটা বলেছে 3.456, তাহলে 3.456 এটাকে আমরা পেয়েছি। দেখো 3.456 এই জায়গাটায় কিন্তু পেয়ে গেছি আমরা। তাহলে এখানে আমরা একটা নাম দিয়ে দেবো, যে সংখ্যা রেখায় যেটা আমরা বসালাম এই যে বিন্দুটা, এটাকে আমি এখানে পি পয়েন্ট দিয়ে দিলাম। দিয়ে আমরা অতএব দিয়ে নিচে লিখবো যে অতএব কোনটা 3.456 সংখ্যাটিকে কিসে সংখ্যা রেখায় বসিয়ে কি বলবো, সংখ্যা রেখায় বসিয়ে কি পেলাম, পি বিন্দু পেলাম। তাহলে পি বিন্দু পেলাম, ব্যাস। ক্লিয়ার? বোঝা গেছে? তো এইভাবে কিন্তু আমাদের স্টেপ বাই স্টেপ কিন্তু পরপর এক একটা এগোবে, তাই না? ক্লিয়ার? চলো নেক্সট দেখে নিই আমাদের কি আছে। আচ্ছা নেক্সট আরেকটা আছে, তো এটা আমি তোমাদের জন্য রাখছি, হোমওয়ার্ক রাখছি এটা, ঠিক আছে? একই টাইপ হবে, দেখে নাও। দেখো প্রথমে তোমাদের আমি বলে দিচ্ছি, হিন্ট দিয়ে দিচ্ছি, এটা দেওয়া আছে কি 1.3758, এটা মানে কি বোঝায়, এটা 1-এর থেকে বড় 2-এর থেকে ছোট। তাহলে 1 আর 2-এর মাঝখানে কাট হবে কিন্তু। ক্লিয়ার? আবার 1 আর 2-এর মাঝখানে যেখানে কাট হবে সেখানে দেখো 1.3758, এটা মানে কি বোঝাচ্ছে, এটা হচ্ছে 1.3 থেকে বড় কিন্তু 1.4-এর থেকে ছোট। তবে নেক্সট যেটা কাট হবে 1.3, তার থেকে আমার 1.3758টা বড়, এটা কার থেকে ছোট, 1.4-এর থেকে ছোট, তাহলে 1.4, তাহলে 1.3 আর 1.4-এর মধ্যে কাট হবে। ক্লিয়ার? এবার দেখো 1.37 আছে, তার মানে নেক্সট যেটা কাট হবে সেটা হচ্ছে 1.37, সেটা থেকে এটা বড় হবে 1.3758, আর এদিকে যেটা কাট হবে 1.38, কারণ এই মানটা 1.37 থেকে বড় দেখো কিন্তু 1.38-এর থেকে ছোট, তাই না? তারপর আবার কাট হবে, এবং আবার কাট কোথায় হবে দেখো 1.375 আছে, তার মানে 5-এর থেকে বড়, কিন্তু এটা 1.376-এর থেকে ছোট হবে, তাহলে
5.8টা এটা 1.376 থেকে ছোট। আমি যে এই পয়েন্টগুলো লিখছি না, পরপর এই পয়েন্টগুলো হচ্ছে দুদিকের দুটো পয়েন্ট থাকবে, কিন্তু এটা হচ্ছে এই সাইডে, এটা হচ্ছে সেই সাইডে পয়েন্ট। আবার 1.3 একদিকে থাকবে, 1.4 আর একটা দিকে থাকবে, 1.37 একটা থাকবে, 1.38 একটা থাকবে, ঠিক আছে। এরপরে লাস্ট আরেকটা পয়েন্ট থাকবে, এরপরে হচ্ছে 5.8। তাহলে 5.8টা কি, নিশ্চয়ই আমার 6 থেকে ছোট হচ্ছে। তার মানে আমি এর পয়েন্ট যেটা আমি এরপরে যেটা আমি লিখবো যে আমার 1.37 কি 5.8, সেটা তো এর মাঝখানেই তো পেয়ে যাবো আমি। তার মানে আর এটা না লিখলেও চলবে। ক্লিয়ার যে 375 এটা কিন্তু আমার 376 এর থেকে ছোট হবে। তাহলে একদিকে রাখবো 1.375, আর একদিকে রাখবো 1.376, আর মাঝখানে যে বিন্দুগুলো থাকবে 1.3751, 1.3752, 53, 54, 57, 58, আর যেখানে 58 সেখানে আমার এই পয়েন্টটা থাকবে। ক্লিয়ার? আমি ভেঙে দেখিয়ে দিয়েছি প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ কোন জায়গাটা কোনটা কোনটা থাকবে, সেইভাবেই তোমরা সংখ্যাটাই বসিয়ে দিতে পারবে, আশা করি পারবে এগুলো। ঠিক আছে, চলো এটা তোমাদের জন্য তাহলে হোমওয়ার্ক থাকলো, বলে দিলাম তোমরা এটা নিজেরা আশা করি করতে পারবে। একটা আমি দেখিয়ে দিয়েছি, আরেকটা তোমরা নিজেরা করবে। ঠিক আছে, চলো দেখি নেক্সট কি আছে। আচ্ছা, নেক্সট কমপ্লিট। তো যেটা তোমাদের করানো হলো সেটা হচ্ছে বাস্তব সংখ্যার আছে পার্ট 2 হলো। মেনলি তোমাদের অমূলদের সংখ্যাগুলোকেই সংখ্যা রেখায় বসানো শিখলাম আমরা। আর একটা মূলদের সংখ্যাকে সেটাকে আমরা সসীম দশমিক কি অসীম দশমিকে প্রকাশ করতে পারি কিনা সেটাও আমরা চেক করে দেখলাম, তাই না? আর স্টার্টিংয়ে একটা মূলদের সংখ্যাকেও আমরা সংখ্যা রেখায় বসানো দেখলাম। তো আশা করছি তোমরা ক্লাসটা বুঝতে পেরেছো, ক্লাসটা তোমাদের ভালো লেগেছে। আর ইউটিউবের স্টুডেন্টরা তোমাদের যদি ক্লাসটা ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবে ক্লাসটা কেমন লেগেছে। আর যারা আমাদের অনলাইন ব্যাচের স্টুডেন্ট রয়েছে তারাও ক্লাসটা কেমন লেগেছে অবশ্যই জানাবে। আর এই যে ক্লাসটা হলো এই ক্লাসের পিডিএফ তোমরা আমাদের অ্যাপেই পেয়ে যাবে। ঠিক আছে, অনলাইন ব্যাচের স্টুডেন্টদের বলছি আমি, মানে যারা আমাদের যারা দীপ্তি ব্যাচের স্টুডেন্ট রয়েছে তারা এই ক্লাসের পিডিএফ কিন্তু আমাদের অ্যাপের মধ্যেই কিন্তু পেয়ে যাবে। ঠিক আছে, তো চলো তোমরা মন দিয়ে পড়াশোনা করো। দেখা হবে তোমাদের সাথে আবার কোশ্চেন ব্যাংকের আরেকটা চ্যাপ্টারের উপরে নতুন একটা পার্ট নিয়ে। ঠিক আছে, মানে এরপরে যেটা তোমাদের চ্যাপ্টার আছে সূচক। ঠিক আছে, এরপর আমি সূচক নিয়ে আসবো কোশ্চেন ব্যাংকের থেকে, যে কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট আছে সেরকম কোশ্চেন ব্যাংকের সলিউশন নিয়ে আমি সূচকের একটা চ্যাপ্টার নিয়ে আসবো। দেখা হবে তোমাদের সাথে আবার ওইখানে। ঠিক আছে, চলো ততদিন তোমরা সবাই ভালো করে পড়াশোনা করো, মন দিয়ে পড়াশোনা করো। চলো সবাইকে টাটা।